আজকের এই অধিবেশনের বিষয়বস্তু হল সাম্প্রতিক বাংলা সাহিত্য। আমি অনুমান করছি যে এখানে মূলত সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করা, কিন্তু সেটা বুঝলাম বুঝলাম যে গতানুগতিক যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস মেথোডলজি আছে সেগুলো ওরা কি হবে না বড় আগে কি হতে চলেছে এবং গত 25 বছরের সাম্প্রতিক এসেছে সেগুলো নিয়ে কথা হবে বক্তার কাছে তাদের প্রথমে আমি বাংলাকে অনুরোধ করছি উপস্থিত সকলকে আন্তরিক নমস্কার, শ্রদ্ধা প্রণাম জানাই। আমি একজন গ্রামীণ জনপদের মানুষ এবং আমার এক মাস্টারমশাই প্রায় 90-এর বেশি বয়স। তিনি দাঁতন দিয়ে দাঁত মাস্টার। হ্যাঁ, আমরা যখন সাইকেল নিয়ে যাই বা স্কুটি চালিয়ে যাই, উনি এখনো ওই স্কুটিটাকে দাঁড় করেন। এই বাবা শুনে একটা কথা বলেন যে সর্বত্র বিজয়ী হয় কিন্তু ছাত্র এবং শিষ্যের কাছে বিজিত থাকে। তা আমার দুই প্রভাব প্রতিম শিক্ষক পাশে বসে আছেন, তাদের সঙ্গে বলা স্নাঘাত একই সঙ্গে উনি আশ্বাস রাখাটা আমি ভাষা সেই নিয়ে আমি যে বিষয়টি আমি বলার চেষ্টা করব। আমাকে বলা হয়েছে যে সাম্প্রতিক সাহিত্য পাঠের মধ্যে সাহিত্য পাঠ বিভিন্নভাবে সময় অনুযায়ী নানান রকমভাবে করা হয়েছে এবং বিশেষত 6 এবং 7-এর দশকের পরবর্তী সময়ে ভীষণভাবে তাত্ত্বিক জায়গা থেকে সাহিত্য পাঠের নমুনা আমরা বিভিন্ন সময়ে দেখেছি এবং তত্ত্বও এক ধরনের সাহিত্য এবং তাকেও অন্যরকমভাবে একটা পাঠের তরিকা আমরা বিভিন্ন সময়ে পেয়েছি এবং বাংলা ভাষায় মোটামুটি 8-এর দশকের শেষ এবং 9-এর দশকের গোড়া থেকে ভীষণভাবে সেই প্রভাবগুলি আসতে শুরু করে। তা আমি এই আলোচনায়, যেহেতু দীর্ঘ আলোচনা নেয়, এইখানে আমি একটা বিশেষ ধরনের পাঠ পদ্ধতি নিয়ে বলার চেষ্টা করবো। এটা একদমই আমার চিন্তাটা ভুল অবস্থায় আছে এবং সেটা বলতে গিয়ে আমি 2-3টে টেক্সট নিয়ে একটু আলোচনা করব এবং সেখান থেকে পাঠ পদ্ধতিটা কীভাবে তৈরি হতে পারে সেইটা আমার বলার বিষয়। আমি টেক্সট শব্দটা ব্যবহার করবো, কোনো সময় পাঠ এবং পাঠ। টেক্সট হলো শুকিয়ে যাওয়া একটা পুরনো ক্ষত, যে ক্ষতের গভীরে পুঁজ, রক্ত, ক্লেদ, কণিকা নিঃশব্দে চলাচল করে, যে চলাচলের একটা নিজস্ব জীবন আছে, তাদের ক্লান্তি আছে, শূন্যতা আছে, নিরাময় আছে, একা একাই সেই নিরাময়। একটা ভরভরন্ত শরীর, যে শরীরের একটা আয়তন আছে, আবার সেই শরীর একই সঙ্গে অনায়তন, ওভারফ্লোয়িং। ধীর লয়ে শামুকের মতো পাঠছে সে একাকীকরণ। পাঠক মধ্যস্থতা করতে গেলে সে শামুক গুটিয়ে যায়, খোলের ভেতর ঢুকে পড়ে। আমি কর্তৃত্ব নিয়ন্ত্রণ স্পৃহা পাঠ্যের অনারষ্ট স্বকীয় যাপনে, স্বকীয় জীবনে ছেদ হিসেবে উপস্থিত হয়, যেন এক ইনসিশন, শরীরে সূচ বেঁধানো। কিন্তু প্রবিষ্ট হওয়ার পূর্বে শরীর জুড়ে সে যন্ত্রণা উপলব্ধ। এটা নজরটা নিচ্ছে, প্রবিষ্ট হওয়ার পূর্বে সে যন্ত্রণা পাঠ শরীরে উপলব্ধ। পাঠক আমি দেখে শুনে চেখে বুঝে প্রস্তাব রাখতে চাই, নিজের স্বাক্ষর রাখতে চাই, আর সে আত্মস্বাক্ষর রাখার খোদাইয়ের মুহূর্তে, the striking of the signature, মৃত্যুর ঘণ্টা শুনে কানের পর্দা ফেটে যাওয়ার মুহূর্তে,
পাঠ্যের আত্মগত সংবেদন সেলফ ফিল টের পাওয়া তখন অসম্ভব হয়। কিন্তু পাঠক আমি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ কাম রহিত, নিজের স্বামিত্বকে খালি করে গোটা জীবনখানা নিয়ে যে জীবনের কর্তা, সে নিজে হয়েও পুরোপুরি তাকে ধরতে পারে না, ছুটে পারে না, বুঝতে পারে না, সেই রকম একটা পাঠক আমি তার গোটা জীবনখানা নিয়ে শুধুই তার তলাতল হারানিয়াকে টের পায়, শরীরে, চিন্তায়, ধ্যানে, মনে, সেই টেক্সটিও জীবনের সঙ্গে সংলগ্ন হয়। সংলগ্নতার প্রশ্নটা নিয়ে বলব, যেমন করে আহিত বস্তুর নিকটস্থ হওয়ায় শরীর হয়ে ওঠে তড়িৎ আধার। আমরা চুল আঁচড়ানোর পর স্ত্রীর তড়িতের সঙ্গে আমরা ছোটবেলায় করেছি যে যখনই ওই কাগজগুলোর সামনে নিয়ে যায় চিমটিটিকে, কাগজগুলো চিমটিটা ধরে নেয়, এই যে শরীর পাঠ্য বস্তুর সংলগ্ন হয়ে আহিত হয়ে উঠছে, আধার হিসাবে কার্যকর হচ্ছে, সক্রিয় সচল হয়ে উঠছে। তেমনি হয়তো ওই অঙ্গাঙ্গিকণার জোরে এবং উত্তেজনা পাঠ্যের গভীরে পুরনো কাটার মুখ খুলে যায়, রক্ত ছলকে বেরোয়, রস চুইয়ে পড়ে, ক্লেদ নিঃসরিত হয়। এটা শুধু উদযাপন নয়, এটার মধ্যে ক্লেদ, রস, রক্ত, কণিকা সমস্ত কাজ করা শুরু করে। ভীষণ রকমের একটা শরীরী প্রক্রিয়া, শরীরী ক্রিয়া। শব্দ, অক্ষর আধিত ও সচল হয়। তখন অর্থের উদ্ধার কিংবা উদ্গম নয়, পাঠ্য জুড়ে অক্ষরের সকর্মক ও চঞ্চল হয়। শুকিয়ে যাওয়া একটা ঘা, তার ভেতরে পুজ, রক্ত, রসের বহুমুখ জীবন, নিঃশব্দ নদীর মতো ভেতরের বলেই তাদের হারিয়ে যাওয়া। পাঠক অপ্রস্তুত, সে নিঃসমর্থ। এই যে যুদ্ধবাজের দুনিয়া, ধর্মান্ধতা, অসাম্য, হিংসা, বিশ্বপুঁজির আগ্রাসন, পুরুষাঙ্গের প্রদান, রাজনৈতিকভাবে এবং সত্তাগতভাবে সাবজেক্ট হিসেবে তার দৈনন্দিনের যে জড়ো করা জগৎ, সংগ্রহ করা জগৎ বিচ্ছিন্ন সংগ্রহ করছে, সত্তায়িত হচ্ছে, সিচুয়েশন ফান্ডামেন্টাল ডিটেইলস, সোভরেনিটি ইন কোয়েশ্চেন। সেই যে উন্ড লিভিং, ক্ষতসার জীবন, ক্ষতমুক্ত জীবন, মূলহীন, শেকড় বিচ্যুত। যদিও সে নিজেও সেটা চাইলে হয়, একটা জানবার। আমরা সত্যজিতের পরশ পাথরের মধ্যে একটা মুহূর্ত পেয়েছিলাম, যেখানে তার পুরো আস্তানা থেকে চলে এসছে পরেশ দত্ত, এবং তার স্ত্রী যখন বলছে সেই হারাম নুরু গোপাল যেগুলো ছেলের কথা মনে হচ্ছে বাড়িতে, তখন ওই পুলিশ চক্রবর্তী চমৎকার ভাবে বলছেন সর্বনাশ, আর তুমি সেই 6 নম্বর শতময়রা লেগে করে আসা করো, সেটা ভুলে যাও এসব ভুলে যাও। কিন্তু তবুও হৃদয়ের মধ্যখানে যেদিক তার কালীভদ্রের খেপাচা আলোচনা, রাধিকাকে মথুরায় এত সুখ জানলে কোন শালা গোকুলে জন্মাতে। তাই সে একা আসে না, গোটা জীবনটাকে সে টেক্সটের সংলগ্ন করে বহু রঙ্গিনের প্রত্যাশা। একা আসতে পারছে না, যে জীবনটা নিয়ে আসছে সেই জীবনটা সম্পর্কে তার পরিপূর্ণ কোনো ধারণা নেই, কিন্তু সেই জীবনটাকে সঙ্গে নিয়ে আসছে। এই যে তার অসামর্থ্য, তার এই যে অসহায় অবস্থা, এই অবস্থানকে সঙ্গে নিয়ে পাঠকৃতির সংলগ্ন হচ্ছে। এবং এই সংলগ্ন যাপনের মধ্যে দিয়ে আমি যখন টেক্সটের সংলগ্ন হচ্ছি, তখন সেটা ইন্টারভেনশন, ইন্টিমেট অ্যান্ড রিস্ক টেকিং বিট। সেখানে আমি তখন নিজেকে হারিয়ে ফেলি, আমার নিজ হারিয়ে যায়, এবং সেই সংলগ্ন যাপনের মধ্যে দিয়ে ভেতরে কেবলই একটা টের পাওয়া,
কিছু একটা সরে যাচ্ছে, কিছু একটা পিছিয়ে যাচ্ছে, আবার হয়তো কিছুই টের না পাওয়া, শুধুই এক অন্তর্মুখ পরস্পর লগ্নতা, টেক্সটের সঙ্গে আমির জীবন, যেটা নিজেই নিজের বাহির, অন্তর্মুখ পরস্পর সংলগ্নতা, যেটা নিজেই নিজের বাহির এবং যে বাহির উন্মুক্ত, শরীর ছাপিয়ে নিরাকৃত অক্ষর মালিকা, শুকিয়ে যাওয়া একটা খাত, তার আবার নতুন করে একা একাই কেটে যাবে, ভেতরের ভেতরে রক্তপাত পুনরায়, তখন সৃষ্টি বা অনাসৃষ্টির বেদনা নয়, শুধুই এক পারস্পরিকতা, যে আসঙ্গতার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত অনন্য সিঙ্গুলার, যে সংলগ্নতা, আমি একটা ইংরেজি শব্দ এখানে ব্যবহার করছি, সেলফ ফেট, আত্মসংবেদিত। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যেটা আমি লা বলছি করছিলাম, সেইখানে দেরিদা একটা অদ্ভুত শব্দ ব্যবহার করছেন। যখন সেলফ ফিলিং করতে চাইছেন, তখন তিনি এটাকে প্রেমের ধারণার ভেতর দিয়ে দিচ্ছেন। To know what love is, then one needs to know what self-feeling is. প্রেমের ব্যাপার রয়েছে, যেখানে পাঠ ও পাঠ্যের অন্তর্গত প্রমাণ ক্রিয়া ফরাসিতে দিয়ে বাইন্ডিং এবং রিডিং জুড়ে যাবে, একত্র হবে, সম্পূর্ণ দুই রকমের দুই পৃথ, অপ্রয়োজনীয় দুই ভিন্ন আকাশ একে অপরে মিশে যায়, গলাগলি করে, তবুও অন্তরে এক মধ্যবর্তী, একটা ক্রিটিক্যাল প্যাসেজ, আবার সে দূরত্ব মুহূর্তে উধাও হয়। ভাষার অন্তরে চিহ্নকের, শব্দের, অক্ষরের অনির্ধারিত চলাচল এবং স্বরচনা, পাঠ শরীরের কন্টিনিউয়াস ডিপ বর্ডার, যে সীমানা ছাড়িয়ে বেরিয়ে পড়ছে। আবার সেই বেরোনোটা কিরকম, যা বেরোতে পারে না তাকে ছেড়ে দেয়, আর যা বেরিয়ে পড়তে পারে তাকে ধরে রাখে। এইভাবে ভাষার নিরন্তর সেলফ বিকাম। আমি বিশ্বাস শব্দটা আসলে শাস্ত্র, আমার শব্দ, এই মুহূর্তে এখানে ঘটনাক্রমটা আত্মসাক্ষর রাখতে হচ্ছে, বিশ্বাস থেকে বিশ্বস্ত। তাই টেক্সটের সঙ্গে লগ্ন হয়ে তার অন্তর্গত শ্বসন ক্রিয়া আমি শুনতে পাই। আমার ভাঙা ছেঁড়া দৈনন্দিনের ভেতর দিয়ে আমি পাঠ্যের অগাধ ক্ষুদ্রহীনতা এবং মূলহীনতাকে টের পাই। এই একটা তাত্ত্বিক প্রস্তাব, কিন্তু লগ্ন হওয়া কি এতই সহজ ব্যাপার? আমি প্রথমে একটা গল্পের আলোচনা করবো, তারপরে আবার এই পাঠ পদ্ধতির প্রয়োগের ব্যাপারটা ফিরে আসবো, আবার একটা গল্প অথবা একটা কবিতা নিয়ে আমি এখন যে গল্পটা নিয়ে বলবো কথা, সেটা গত 14ই মার্চ একটা অন্তর্জালে প্রকাশিত হয়েছে। গতকাল প্রচুর আমরা আলোচনা পেলাম মার্ক্সের মৃত্যু পর্যন্ত আবহমান পত্রিকায় বেরিয়েছিল, এবং গল্পের অন্দরে গল্প লেখার যে মানবতরিতা, নিরন্তর সংকেত ক্রিয়ার মধ্যে দিয়ে ভাষার যে ভাষাত্ব কিভাবে ধসে যাচ্ছে তার নিয়ে কয়েকটি কথা বলবো। এবং এই যে মানবতরিতা এবং ভাষাত্ব, এই যে দুটি শব্দ আমি ব্যবহার করলাম, এবং এই শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে যে একটা মূল সন্ধানীয় ইচ্ছা, আকাঙ্ক্ষা ভেতরে ভেতরে কাজ করে ওঠে, এবং একটা আত্মের গল্পের মধ্যে একটা টান আমাকে টেনে ধরে রাখে বা আমাদেরকে টেনে রাখে, তার ওপর মোচনের কাটা ক্রস মেরে আমাদের এগোতে হবে। সার বস্তুর অন্তর্গত অতিক্ষয়ে প্রতিরূপ থেকে প্রতিরূপে যাওয়ার এক সাংকেতিক আধার এই গল্প। এক বর্ষার রাতে কলেজ স্ট্রিটের একটি দোকানে ম্যানিফেস্টোর একটি সংস্করণ হাতে নিয়ে উঠতে পারতে দেখতে লেখক টের পেলেন বইয়ের ভেতর নিজে থেকেই শব্দগুলি পাল্টে যাচ্ছে। Workers of the world, you have nothing to lose, but your passports. সর্ষের ভেতর না লেখা ভূত অচানক দেখতে পেয়ে লেখক ভয়ে ছিটকে গেলেন। এ কি কোনো কৌতুক নাকি কোনো সতর্ক বার্তা? আর সেদিন থেকেই নানান অদ্ভুত ঘটনা তার সামনে ঘটতে লাগলো। গল্পের ভেতর একটা আমি হঠাৎ জেগে উঠল। সে ঘুরতে লক্ষ্য করতে লাগলো
মার্কসের মূর্তি কলকাতার যেখানে যেখানে ছিল বা আশেপাশে তপস্যারী এলাকা, সেগুলোর মুখ বদলে যাচ্ছে। একদিন দেখি তার দাড়ি ছোট হয়ে গেছে, আরেকদিন দেখি তার চোখের ক্লান্তি। কিন্তু এসব যে আজ খুবই সমুদ্রের পারে পারে বালির মুখ আকার মতো অতি ক্ষয়িষ্ণু এক অবাস্তবতা তার শরীরে মনে চিন্তায় ধ্যানে টের পেতে পেতে একদিন তিনি সত্যিই দেখলেন কলেজ স্ট্রিটের ফুটপাতে মার্কস বসে আছেন, হাতে স্মার্টফোন, সারাক্ষণ তিনি স্ক্রল করে যাচ্ছেন। লিখন লিখির পুনর্বিন্যাসে ওই যে ঐতিহাসিকের হারিয়ে যাওয়ার যে আক্ষেপ, দেশকালের সংলগ্নতা, ইদানিংয়ের অনুষঙ্গে একটিমাত্র শব্দের প্রতিস্থাপনে প্রতিজ্ঞার সঙ্গে আমি যে এতদিনের আত্মলিপ্ততা তা ভেঙে চুরমার হয়ে যাওয়ার যে অনুতাপ, তা নিজ ছাড়িয়ে নিসর্গ এবং গোটা জগতের সঙ্গে মিশে যায়। আমরা ভাবতে লাগলাম কলেজ স্ট্রিটে আবার মিলে গেছে, শহর যেন একটা মৃত গ্রহ। অর্জুন লিখছেন, সংযোগ হারানোর সময়ের হাতে হয়ে চক্কর খেতে খেতে আরেকটি পুরোনো বইয়ের দোকানে তাদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেল লেনিনে। ফিরে আসা মার্কসের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি দেখেছো ওরা তোমাকে কি বানিয়েছে? বানানো শব্দটা পাঠকের বুকে সেনের মতো, কিন্তু অন্তর্গত আত্মারূঢ় মধ্যস্থতাবিহীন আকর বস্তুর সন্ধান তো আসলে লিখন ক্রিয়ার মধ্যে থেকেই লুপ্ত। তাই আত্মপ্রবঞ্চিতের নির্ভেজাল উত্তর, হ্যাঁ, ওরা আমাকে একটা টি-শার্ট বানিয়েছে। আমি আমারই অন্তরের এক ফাঁক, যেখানে সত্য তার অতিক্ষয়, এখানে ইংরেজি করা হয়, বাংলায় আসলে ইংরেজি হচ্ছে ক্যাটাগরিজ, বাংলায় করা হয় গ্রিক থেকে আসছে, ও অনুকৃতির মধ্যে দিয়ে নিজেকে চিহ্নিত করে ও সরিয়ে দেয়। পাঠক যখন সেই ব্যাবর্তনের সংলগ্ন হতে চায়, তখন তাকে পাঠের পদ্ধতি নতুন করে শিখতে হয় এবং পাঠ সেটাকে সম্ভাবনা এবং অসম্ভাবনার মধ্যে দিয়ে চিন্তাকে আমন্ত্রণ করে, তাকে আঁকড়ে ধরে আমি পাঠ ও পাঠ্যের মধ্যবর্তী, আমার সত্তাকে আমি জড়ো করি, সংগ্রহ করি। আঁকড়ে ধরা শব্দটা একটা অদ্ভুত শব্দ, প্রাচীন জার্মানে ফাসং শব্দটা ব্যবহার করা হতো। তখন জ্ঞান চর্চাকে ফাসং শব্দ দিয়ে আকুলভাবে জড়িয়ে ধরা, আঁকড়ে ধরা, এই শব্দ দিয়ে বোঝানো হতো। এখন পাল্টে গেছে শব্দটা। পাঠের ভেতরে থেকে নিজেকে হারিয়ে নিজেরই সংস্থান করে করে পাঠ করতে শেখা। There is always the between of reading. সংলগ্নতার প্রশ্নটি এখানে আরো জটিল হয়ে ওঠে। অর্জুনের গল্পে স্ক্রল, পাসওয়ার্ড, কোড, দিশা, শহর, আলো, চারিত্রিকগুলি, ডেটা, পিক্সেল, আহাই, মেমোরি, বাফার ইত্যাদি শব্দাবলী আমাদেরকে এক ক্রমপরিষ্কৃত শব্দের বায়বীয় ডিজি মণ্ডলে হিচড়ে এনে দেয়। বস্তুগত উপলব্ধির চেষ্টা হয়ে দাঁড়ায় এক সংকেতের পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, এক প্রতিরূপ থেকে আরেক প্রতিরূপে পিছিয়ে পিছিয়ে আসে, আয়না থেকে আয়না, তা থেকে ফের আয়নায় তার প্রতিফলন। গল্প ভেতর থেকে ভেঙে পড়ে। এইখানে একটা মজার অবস্থান রয়েছে, এখানে লেনিন যখন মার্কস টি-শার্ট বানিয়েছে, তখন এখানেই মার্কসের দ্বিতীয় মৃত্যু গল্পের অন্তরে সম্ভাবিত, তাই অনির্বেক স্থান সর্বত্র। পরিত্যক্ত বই ভেতর থেকে শ্বাস নিতে শুরু করে। কানে শোনার প্রসঙ্গটা আমরা ফেরত আসবো। দোকান ঘরের আয়নায় মুখ এগিয়ে নিয়ে নিজের মুখের বদলে একটা দাড়িওয়ালা ছায়া দেখতে পারলেন। তার কথা চলতে থাকে এবং সেখানে দেখছি ইতিহাস লাইফ সাপোর্টে টিকে আছে। সমস্ত সার্ভারের সমস্ত ডেটা পুড়ে যাওয়া গ্রন্থাগারের ছাপ। Ash is the figure of an education without a name.
উইদাউট মেনু। তাকে আনজিপ করতে গেলেই দেখা যায় অ্যাক্সেস ডিনাইড। আমরা নতুন ধরনের শব্দ বন্ধ বিভিন্ন রকম শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি এরকম। যেমন করে শেয়ার বাজারের সত্যি কাল্পনিক লেনদেনের ভারে তলিয়ে যায় আম মানুষের সত্যিকারের চাহিদা, দুর্গতের দিবসীয় প্রয়োজন, ঋণপত্রের বিচিত্র ও বহুগামী হস্তান্তর যোগ্যতায় লোলুপ অর্থ ব্যবসায়ীরা চলে যান নাগালের বাইরে, তেমন করে ইতিহাস হয়ে থাকে দুই। সে আর লিখিত হয় না, সে শুধুই কিউরেটেড হয়। পাঠ্যের অভ্যন্তরে পাঠক প্রবেশ করতে গেলেই বিপত্তি। তার আস্ত মানব সত্তা খণ্ড ব্যক্তিত্বে বিভাজিত, ইন্ডিভিজুয়াল ডিভিজুয়ালে পরিণত পর্যবেসিত। এক একজন ব্যক্তি তার খণ্ড পরিচয়ে আবদ্ধ, ক্রেতা, ভোক্তা, গ্রাহক কিংবা ভোক্তা, যাকে সহজেই খাপে খোপে নিতে পারে নিয়ন্ত্রক সমাজ, যাকে বলছেন সোসাইটিজ অফ কন্ট্রোল। এবং এই নয়া অর্থ ব্যবস্থা, এই অর্থ শব্দটা দুরকম ভাবে দুরকম ইঙ্গিতে ব্যবহার করা হচ্ছে। এই নয়া অর্থ ব্যবস্থার জ্ঞান প্রণালী নিয়ন্ত্রক সমাজের পাহারাদারদের একক সম্পদ। এই পুরো চক্রটা, এই জ্ঞানচক্রের জ্ঞানকাণ্ডের পুরো ব্যাপারটা, সিস্টেমোলজিটা তাদের আয়ত্ত। শহুরে ক্ষমতাবান অর্থ সম্পন্ন এক বিশেষ শ্রেণী টাকার বাজারে টাকার সংকেত হয়ে থাকে না, বিনিময়েও নয়। সে স্বয়ংভর, আর সবকিছু তার আত্মলিপ্ত অস্তিত্বের আংশিক ও সাময়িক উপলক্ষ মাত্র। অর্জুনের গল্পে ইতিহাস হয়ে ওঠে ক্যাশ মেনু, যেখানে জমে থাকে অসম্ভব একটা বাক্য অর্জুন লিখেছে। একটি শিশুর প্রথম কান্না, একটি বিপ্লবের প্রথম গুলি, একটি প্রেম পত্রের প্রথম শেষ শব্দ। আকাইদের মূলে যে আর্থ শব্দ, সেই প্রাথমিক মৌলিক বা পত্তনের আদি মুহূর্ত, যাকে বলছে আর্কিও। একই সঙ্গে সেটি একটি ঘর এবং বাসযোগ্য ঠিকানা, সেখানে ফেরার এক আত্যন্তিক আকাঙ্ক্ষা। আর্কি শব্দটার মধ্যে দিয়ে একদম প্রাথমিকে ফিরে ফিরে যাওয়া। আমরা এই গল্পের মধ্যে আমরা পেয়েছি কাপড়টাকে ধরে পাহাড়ের চূড়ায় ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিবারই নেমে 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 আসছে। প্রতিবারই হচ্ছে প্রথমে প্রাথমিকে ফিরে আসা সেখানে একটা অসম্ভব কথা বলেছিলেন, যেটা আমরা সবসময় মিস করি। অসম্ভব কাজটা না করতে পেরেও ব্যর্থ হয়ে প্রতিবার ব্যর্থ হয়ে এবং সেই যে আকাঙ্ক্ষা ফিরে আসা, প্রাথমিকে ফিরে আসা, মৌলিকে ফিরে আসা যে আকাঙ্ক্ষা, সেটা কত ক্লিয়ার হয়। প্রত্যেক মানুষের গলায় ধরে কিউআর কোড, চোখে নোটিফিকেশন লাইট, আর আমরা গল্পের ভেতর পথ দিয়ে কাফকার আদালতে এসে পৌঁছি এবং সেখানে আমরা দেখতে পাই বিচারকের হাত নেই, আইনগুলি একা একাই খোলে, একা একাই বন্ধ হয় এবং মার্কস সেখানে মাথা নিচু করে বসে আছে। তার মুখে অদ্ভুত এক নীরবতা, যা শব্দের পূর্ব। প্রচুর এক আশ্চর্য বাক্য লেখেন, যার সঙ্গে সম্পর্ক পাতা অসম্ভব, বিস্তার কথা বলা যায়। তিনি লিখছেন, কারণ আদালতের দর্শক আসলে যারা বসে আছেন তারা কেউ মানুষ নয়, কিন্তু মানুষের অভ্যাস বহন করে চলেছে। অসম্ভব একটা কথা। অভিযুক্তরা নিজেরাই এক একটি কন্ট্রাডিকশন, তাদের শরীরের উপর দিয়ে ট্রেন চলে যায়, কারখানা উঠে, কারখানা নামে, কারখানা ভেঙে পড়ে, পতাকা উঠে, পতাকা নামে। তাদের শ্বাসে আদালত ভারী হয়ে ওঠে। প্রত্যেক শ্বাস এক একটি মাইক্রো ট্রানজাকশন, স্ক্যান পেমেন্ট। এবং অদ্ভুত ব্যাপার, সে আদালত থেকে কেউ বেরিয়ে আসতে চাইলে বার্তা আসে, প্লিজ লগ ইনটু কন্টিনিউ। লেখক বুঝতে পারেন এই আদালত থেকে বেরোনোর জন্য তার একটা অ্যাকাউন্ট প্রয়োজন, কিন্তু তার কাছে আছে শুধু একটি শরীর, যে শরীরের পাসওয়ার্ড বিশ্ববিদ্যালয়। তিনি ঢুকে পড়েছেন, কিন্তু আদতে ঢুকতেই পারেন। কিন্তু শরীর শব্দটা ওই ভার্চুয়ালিটির যে জগৎ, ভার্চুয়ালিটিতে একটা অন্ধ বিন্দুর মতো খচখচ করে। আর মার্ক সাহেব ততক্ষণে রূপান্তরিত হয়েছেন ডেটা, তার দাড়ি পিক্সেল, চোখ কোর্স, সব আর্কাইভ অডিও। তিনি কেবলই এক মেটা ডাটা,
রিপ্রোডিউসিং, আর এটাই যেন তার অনিবার্য নিয়তি। তিনি এক সিস্টেম ক্র্যাশ। লেখক স্বীকার করেন তিনি মার্ক্সকে হত্যা করেছেন। তার ট্রেড সমূহ আমাদের ভেতরে সাসপেন্ডেড, তাদের ছায়াগুলি কেবলই ঘনিয়ে ওঠে একটি ক্লান্ত চোখের নিচের কালো বৃত্তের অন্ধকার। প্রসঙ্গত মার্ক্স যখন এই যে ভূমি আরোপ পরিকল্পনা লিখছেন, সেখানে একটা অদ্ভুত ব্যাপার আমরা, অদ্ভুত জায়গা আমরা পাই। সেখানে দেখা যাচ্ছে যে যেখানে বিপ্লবের অপ্রত্যাশিত অনির্ধারিত মুহূর্তে বিপ্লবের যে বিষয়, তিনি তার নিজের ভাষা ভুলে যাচ্ছেন, সম্পূর্ণ অচেনা ভাষায় তাকে কথা বলতে হবে, এবং সেই ভাষা থেকে শিখছে খুব ধীরে ধীরে, নাছরভাবে। একটা অসামান্য জায়গা যে বিপ্লবের ওই মুহূর্তে তিনি নিজের ভাষা ভুলে গেছেন, যে ভাষার সাথে অত্যন্ত একটা সম্পর্ক। অর্জুনের গল্পের শেষে আমরা দেখি নির্ধারিত অর্থ ব্যবস্থার ভেতরে যখন কোনো একটি শব্দ ভুল করে ফেলে, অভিধান থেকে পালিয়ে হাত ছাড়ে, সেই মুহূর্তে মার্ক্স শ্বাস নেয়। মানুষের প্রত্যাখ্যাত স্বপ্ন কিংবা দুর্দশা পীড়িতের নীরব ক্রোধে সেই অভিধান ছুট অচেনা ভাষার অস্তিত্ব। সেখানেই কি প্রত্যাগত মার্ক্সের বুকের দুঃখ। কিন্তু কোন পাঠক তার শ্বাস শোনার জন্য প্রস্তুত? সে কি শ্রেণী চিহ্নিত? তার অবস্থান কি, তার অবস্থান ও পরিসর কি নির্ধারিত? এটা বড় প্রশ্ন, খোলা প্রশ্ন। এটা এরকম যে আমার বন্ধু আমার পাশেই বসে আছে, সে কিছুই বলছে না, তাকে কিছু বলতে হবে এমনও নয়। আমি কি সেই না বলা কথার মধ্যে দিয়ে বন্ধু যে কথা বলে তার অন্তর্গত উচ্চার, যে উচ্চার নিজেই নিজেকে বয়ে নিয়ে চলে, যেখানে সে আছে, আবার পুরোপুরি যে আছে তাও নয়, তার অতিরিক্ত কিছু, সেই অন্তর্গত স্বর কি আমি শুনতে পারি? এইটা একটা তাত্ত্বিক। যে বন্ধুর নাম নেই তাকে ডাকা যায় না, কানের ভেতর কানে সে শুধুই জেগে থাকে, একা একা নিজের সঙ্গে। এই যে অন্য ধরনের একটা নৈকট্য, এখানে আমরা প্রাথমিকভাবে পাঠের পদ্ধতি নিয়ে আলোচনা করার সময় প্রাথমিকভাবে যে নৈকট্যের কথা, যে সংলগ্নতার কথা বলেছি, এখানে এসে আমরা নৈকট্যের একটা অন্যরকম রূপ পাচ্ছি। ধরনের যে নৈকট্য দূরত্ব বহন করে, সেই সব দূরত্ব বহন করে, ঠিক উচ্চাশীল, মাঝখানে ছেদ আছে। এবং এখানেই আমরা পাঠকের সংলগ্নতার প্রস্তুতিতে ফিরে আসি, যার সঙ্গে ওতপ্রোত হিংসা ও কর্তৃত্বের প্রশ্ন। কিন্তু ক্ষতের মুখ তো কখনো বন্ধ হয় না, শুকিয়ে গেলেও তার ভেতর থেকে খোলা থাকে, খোলা মুখ থেকে কথা বেরোয়, সারাক্ষণ অনর্গল কথা। কখনো সেগুলি চিহ্নে নির্ধারিত হয়, কখনো সেগুলি পাঠ্যে গৃহের উপরে ঘুরতে ঘুরতে হারিয়ে যায়। আর যেই মাত্র পাঠক সেই অনন্ত ধর্মাত্মক বস্তু পাঠ্যের সংলগ্ন হয়, উদ্দীপন প্রতিক্রিয়া সেই আধারিত ক্ষেত্রের চৌম্বকীয় আধান ক্ষেত্রের নিকটস্থ হয়, গায়ে গা ঘেঁষে সম্পূর্ণ অপর তলের সারা পাবার জন্য অপেক্ষা করেন, শুধুই এক শুদ্ধ অপেক্ষা, তখনই টেক্সট সক্রিয় হয়ে ওঠে। তার ভেতরের জল, রক্ত, রস, কণিকা, তন্তু তারপরে খেলা করতে শুরু করে। অন্তরে এক তীক্ষ্ণ নিবিড় ব্যথা, আর সে ব্যথা অন্যের শরীরে অনুভূত। পাঠক ও পাঠ্যের মধ্যে এক ধরনের, আমি বলছি সেটা মাইন্ড অফ ইন্টিমেসি, খোলামুখ আন্তঃসম্পর্ক, যে সম্পর্ককে বিয়ে, পরিবার, ব্যক্তি সম্পত্তি কিংবা নেশনের মতো বৃহত্তর সম্পর্কে ধারাপাতে ধরা যায় না। ফলকে যাওয়া, পিছলে যাওয়া, বলে যাওয়ার সম্পর্ক, আনস্ক্রিপ্টেড কুইয়ার রিলেশন। আপনি কখনোই আপনার আত্মক্ষত সেখানে খুলে দিতে পারবেন না, কারণ পাঠ্যের ভেতরকার চুইয়ে যাওয়া যে রক্তপাতের সঙ্গে পাঠকের জড়ো করা জীবনের সংলগ্নতা, সেই জীবনের সূচনা মায়ের মৃত্যু রক্ত মুক্ত হওয়ার লক্ষণ প্রকাশে, যে প্রকাশ আসলে রক্তে লেখা অবশেষ ব্লাড রিলেশন। এই রক্ত বন্ধ হওয়ার সময় সন্তান নামহীন ও স্বরূপহীন, উন্মীলিত হয়ে উঠে অন্তরহীন। সুতরাং সেই যে জীবন, যা বৃহদার্থে প্রত্যাহিতের পুনরুদ্ধার, আবার
ব্লাড রিলেশনকে চালু করা শুরু করবে। এইখানে হচ্ছে ফাদার সাইন মাদার স্পেস তখন এই সাইন হতে পারছে, কারণ প্রবাহের অন্তর্গত যে মৌলিক যে চিহ্নতা তাকে জীবনের ধারাবাহিকে ধারণ করে অরচিত জীবনের সঙ্গে পাঠ্যের অরচিত জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। এটা একটা বিশেষ জটিল একটা চিন্তা। তাই চেনা সম্পর্কের ভেতর থেকে পাঠ্যের যে সম্পর্কের মধ্যে দিয়ে আমরা ভাবার চেষ্টা করছি, চিন্তার চেষ্টা করছি, এই সম্পর্কের ভেতর থেকে বারে বারেই আগন্তুকের ভূত বেরিয়ে আসে। পাঠক প্রস্তাব রাখতে গেলেই তার খানিকে সম্ভব। সুতরাং পাঠ একটা অসম্ভব ব্যাপার, অত সহজ ব্যাপার নয়। তাই প্রশ্ন হয় কোনো বিশেষ প্রেক্ষিত বা অবস্থান থেকে, তা নৈতিক হোক কিংবা রাজনৈতিক, সেখান থেকে পাঠ্যবস্তুর বিবেচনার পরিবর্তে যদি কোনো প্রেক্ষিত থেকে ভাবার বাইরেটাকে চিন্তার ভেতরে ঢুকিয়ে আনা যায়, তাহলে টেক্সটের যে সত্তাগত অবস্থান তার পূর্বে বা বাইরে তার যে কোনো ভিতের ব্যবস্থা বা প্রতি অবস্থা আন্ডারগ্রাউন্ড কে কিভাবে তাকে কি ভাবা যেতে পারে, ওই সত্তাগত অবস্থানকে ঘিরে সময় ও পরিসরের যে কোনো গঠনমূল চিন্তাকে নড়িয়ে দিতে পারে এবং ইনসাইড হয়ে ওঠে আউটসাইডের অপারেশন। পাঠ্যের জ্যোতিরে বৃত্ত পাঠের গভীরে ঝিমিয়ে থাকে এবং পাঠক সংলগ্ন হয়ে সেই অন্তর্গত বৃত্তের বিস্ফোরণকে টের পায়, তাকে টের পেতে হয়। আমি একটা গল্পের বিশ্লেষণে আমি যাওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু এই পরিসরে তাহলে আমি গল্পটাকে আলোচনায় যাচ্ছি। সেটা একটা বিরাট গল্প, লুৎফর রহমানের আল্লাহ, সাংঘাতিক গল্প। এই আলোচনা করতে গেলে ওখানে যে ভাষার দুটো উনি দেবেন, সেটা ভাষা যেটাকে আমরা সত্তার ঘর বলে মনে করি, সেটা ভদ্রগতীয় ভাষার সীমিত ব্যাকরণে আঞ্চলিক ক্রিয়লের দুটো মাত্রা তিনি গেঁথে চলবেন। এবং সেই গুরুচন্দানি আমরা যাকে বলি, সেই গুরুচন্দানি নয়, জাপানের সঙ্গে জড়িয়ে থাকা কিস্তির বাড়িতে তিনি তুলোধনা করেন। সেই প্রশ্ন সঙ্গে যাচ্ছেন, সেটা এই পাঠের সঙ্গে সংলগ্নতার যে প্রশ্নটিকে আবার নতুন করে ভাবতে শুরু করেন। কিভাবে আমি সংলগ্ন হবো, কি সংলগ্ন হবে, তার অবস্থান কি, তার পরিসর কি, কোন অবস্থান থেকে, কোন শ্রেণী, কোন বিন্যাস থেকে সে আসছে, তার অনেক কিছুর উপর নির্ভর করছে। তার ওই জায়গা থেকে তা নির্ধারিত হচ্ছে। সুতরাং পাঠ জটিল ব্যাপার। আমি খুব ছোট্ট করে আমি একটা কবিতা নিয়ে আলোচনা করছি, যে কবিতা এর সাথে সম্পর্কিত, খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি। মনীন্দ্রগুপ্তের মাহাত্ম্যের মরা শিশু, এই কবিতা গ্রন্থের নাম শরৎ মেঘ ও কাশফুলের বন্ধু। সাংঘাতিক অসম্ভব কবিতা লিখেছে, কিন্তু ব্যাপার হলো এই গ্রন্থ নামের মধ্যে এই যে আশ্বিনের রৌদ্রের ঝলমলানির যে সুখ, পালিয়ে যাওয়া মেঘের খিলখিলানির যে স্ফূর্তি, তার চিহ্নটুকু নেই, বরং তার উল্টো। সেখানে শরীর মুচড়িয়ে বেরিয়ে আসা অসহায় এক কাকরানি, যার মধ্যে প্রবেশ করা যায়, এবং সেই কাকরানির ভিতরে টিম করে নির্দয় বাৎসল্য ও অনিষ্ঠুর মায়া। এই কবিতাকে নিয়ে কয়েকটা কথা বলে এই পাঠটা কিভাবে করা যেতে পারে বা কিভাবে করা যায় না, সেইটা নিয়ে আমি এই আজকের আলোচনা শেষ করছি। মরা শিশু কিন্তু মাহাত্ম্যের ব্যাপার, কেন একটা চিহ্নিত সম্প্রদায়। মনীন্দ্রগুপ্ত কেনই বা কবিতার বিষয়কে শ্রেণী বিশেষিত করলেন? কবিতার অন্তর্ঘরে কি কোনো অজানা ইতিহাস বা ব্যক্তিগত স্মৃতি বাসা বেঁধে আছে? বোধ হয় দ্য ফিউচার অফ হেভেন এ কাথরিন ওয়ালু একটা কথা লিখেছিলেন, দ্য এসেন্স অফ নেসেসিটি ইজ কন্টিনজেন্স। এই যে চান্স, বোধ হয় এটাই হচ্ছে কবিতার ধারা। কবিতাটা শুরু হচ্ছে এভাবে: কবরে শোয়া শিশুর মুখের উপর শিয়াল এসে আছড়াচ্ছে, মরা শরীরে তত সার নেই, তাই শিশু ভাবছে বুঝি মায়ের আগ। দেখুন, খুব স্বাভাবিক একটা প্রকৃতিজ ছবি, কিন্তু যেহেতু এখানে শিয়ালের মুখে লাগায় শিশুর মুখকে আলতো করে বসিয়ে দিয়েছেন কবি, তাই বাৎসল্য রসসিক্ত আমাদের পাঠক মনকে ছুটতে একটা ধাক্কা খায়। কিন্তু দ্বিতীয় লাইনটি মারাত্মক, বিশেষত তত শব্দটির ব্যঞ্জনা প্রেক্ষিতে এটি হয়ে ওঠে একটা প্রতিশব্দ। দস্তুর ছিল মরা শিশু, তারপর হলো মরা শরীরে তত সার নেই, সেই বোধহয়ের ঘটনা। জ্যান্তনা মরা, সেই প্রশ্নে দ্বিধাসংকুল আমাদের মন। আর যেই মাত্র সেই দ্বিধায় পড়া গেল, প্রথম লাইনে শিয়ালের আছড়ানিতে যে ধাক্কাটা সামান্য ছিল, এবার সপাটি, কারণ এখন শিশু আর মৃত না। এবার সে ভাবছের মধ্যে ভাবা বা চিন্তা করা বলতে যা বুঝি তা নয়। তাকে আছে এই ভাবা মানে মনে হওয়া, কিন্তু শিশুটি নিজে
মায়ের আদর, এবং আদরের রূপটা কেমন? গলার নলি কামড়ে শিশুকে টেনে ওপরে টেনে নিল তার শেয়ালিনী মা। বাৎসল্য, নিষ্ঠুরতা, স্নেহ ও সংহার অত্যন্ত স্বাভাবিকভাবে একত্র হলো, এক জান্তব স্বাভাবিকতা, এক চিরকালীন শ্মশান দৃশ্য। শেয়াল যা করার তাই করছে, কিন্তু শিশুর মনে হচ্ছে আদর। এখানে মনোযোগ বুঝি শব্দটা এফর ওফর করে কবিতার স্তবকে এমনভাবে গেঁথে দেন যে কোনটা নির্দয়া কোনটা মায়া তার সেই খটকাটা লেগেই থাকে। অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ ইন ম্যাচুরিটি। মাটি লেপা চোখে তেমন দৃষ্টি নেই বলে শিশু ভাবছে এটা একটা কীটের মতো, যেখানে চোখের সামনে জমি ফেলে রাখা হয়েছে ওখানেই বেরোনোর জন্য, কিন্তু কবিতা একজন ট্যাকর নিজেকে নিজেই খুঁজে পাতে পারে। এই সময় আমারও ঘুম ভাঙল। এতক্ষণ যা ছিল প্রত্যক্ষ, এবার হলো অলিক। কিন্তু ওটা যে স্বপ্ন না সত্যি তারপরে ঘটনা হলো ঠিক এইখানে অপরিসীম যন্ত্রণার মধ্যখানে এসে দাঁড়ালো আমি। আবার পুরোপুরি যে তাকে পাওয়া গেল তাও নয়, একটা সূক্ষ্ম ভাব আমার। আরো কেউ কি ঘুমাচ্ছিল? অন্য কেউ? শুধু শিশু যে ভাবছিল তা নয়, শিশুর ভাবাটা আমি ভাবছিলাম। তাই মনে হওয়া বা বুঝির কর্তা খালি আমিও। খটকা আমি অস্থির সঙ্গে ঝুলে রইল। তাই স্বপ্ন সত্যি এখানে যেমন জলচর তেমনি অপরিচ্ছিন্ন। বোধহয় এই পশ্চাৎতাপের বিরুদ্ধে প্রথমে বলেছিলাম টানাপোড়েনের ভেতর বলেই প্রাপ্ত হিতের মুহূর্ত দাঁড়ানো। আমি নিজেই তার মধ্যে গিয়ে পড়ি। এইরকম ঘুম ভাঙলে পাশে হাত বাড়িয়ে কাউকে না পেলে কি হয় তুমি জানো? ছিল অনির্দেশ্য, তাকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার ব্যর্থ প্রচেষ্টা। যেমন নিশি এসে ডাকলে এক ডাকে চলে যেতে হয়, এমনি আমি দরজা খুলে বেরোলাম। আমি এক নিমেষে সময় ছেড়ে ছিটকে বেরিয়ে নিশির বেরোলাম। নিশির অল্প হাজিরি সেই সময়বিহীনতার ছোঁয়া, কিন্তু সে পুষ্পক মেরে না বেশিক্ষণ। এর মধ্যে এসে ঠিক ধরায় এখন এই সময় যার ডাক শুনে আমি কুলঙ্গিতে বসে থাকা পুরোনো টাইমটিস ঘড়িটা ঘাড় কাট করে সারাদিন বসন্ত বন্দির মতো ডাকে। তারপর সেই সময় নিশির সময়ের ডাকে, নিশির ডাকে পেট সময় হয়ে ওঠে। তার পাটনা গজায়, সেও ঝাপটা দিয়ে ঘুরে আমার সঙ্গে বাইরে বেরিয়ে আসে। এখানে এই সত্যি সময়ের শেষ, শূন্য সময়ের শুরু, কমপ্লিট অ্যাবস্ট্রাকশন। আমি বাঁশের লাঠি কাঁধে ফেলে আকাশ পথে হাঁটি। সে তার ভিতরের কলকবজা ফেলে দিয়ে তুই কাটার পথে চারা দিয়ে যেতে যেতে বলে তামাম শোধ। এই ঘড়ি আর আমি ব্যাপারটার মধ্যে যে চিন্তাটা রয়েছে, এর সাথে মৃত শ্রমের কি সম্পর্ক, সেটা নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম। সেটার মধ্যে আমি যাচ্ছি না, আমি কবিতাটা শেষ করছি। তারপরে অনন্ত থেকে আমাদের টেনে আনলো মাহাত্মের মরা শিশু এখন একটা নয়, একাধিক। কেন এতগুলো, কতগুলো তাও জানি না। কেনই বা সে প্রশ্ন শ্রেষ্ঠ অমীমাংসিত। এই অমীমাংসাই কবিতার খিড়কি আটা দুয়ার খোলা শব্দ। আশ্চর্য, মরা শিশুদের কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায় দুধের গায়ে, তখন তাদের বাট ঝুলে পড়ে, শিশুদের ঠোঁট তাদের চুচু আঁকড়ে ধরে। খেয়াল করার বিষয় হলো এই শিশুদের লিঙ্গ চিহ্ন অনির্দিষ্ট। মাতৃদেহ তাদের কাছে এক পূর্ণ ফসল ভরা পৃথিবী। পুরুষ প্রধান জগতের সীমানা মিলিয়ে যৌন অযৌন আকাঙ্ক্ষার এক ধূম প্রদেশ, একটা জায়গা। এখানেই ফেরত এসে সিম্বলিকের যুক্তিটা ভেঙে চুলে চুরমার হয়ে যায়। কিন্তু যখনই শিশু এই মাতৃজগতের মুখোমুখি হয়, এই যে আকাঙ্ক্ষিত বহিঃপ্রদেশ, তাদের স্বাদ মেটে না কখনোই, কারণ ভূমিষ্ঠ হওয়ার আগেই অসম্ভব একটা কথা, তাদের গোড় দেওয়া হয়েছে। তাই সেখানে শুধু শরীরের টান, মনের টান, নারীর টান, আর কেবল কষ্ট কষ্ট আর কষ্ট। পেটে বাচ্চা নিয়ে মারা গেছে, এই রাতে সে পাগলের মতো খুঁজে খুঁজে এসেছে খুনের বোরের কাছে। খুনের বোর শব্দবন্ধ সমাজে পাঠকের ভিতরে একটা গভীর বেদনা অনুভূত হয়, এবং সেখানে বলছেন তারা মা বেটা এই জঙ্গলের মাঠে দুজনের একটা ডাকাত দল খুঁজবে, দুজনের একটা ডাকাত দল। কিন্তু ফ্যাকাশে চাঁদের আলোয় দেখা যায় সেই ভূত একলা পৃথিবীর মতো দাঁড়িয়ে আছে। পুনরায় সেই প্রাথমিক তখন আর প্রশ্ন স্নেহ থাকে না। এদিকে শিয়ালি ছোট্ট মাথাকে দুই পায়ের মধ্যে রেখে কাঁকড়া খাবার মনে করে এক কামড়ে ভেঙে দিলে বাচ্চাটা টকিয়ে উঠল। মা শিয়ালি করুণ স্বরে, বাচ্চা এই তো আমি বলে ধূপ করানি গান গাইতে গাইতে। আমি একটা বড় আলোচনার মধ্যে দিয়ে না গিয়ে শেষ পুস্তকটা দিয়ে শেষ করছি।
এই ঘুমপাড়ানি গানই কি অসংহত বিশ্বপুঁজির গোলামি, যা একই সঙ্গে রোগ হওয়ার ঔষধ ও মারণ বিষ, যার অশরীরী শরীরের তাপে আমরা সেদ্ধ হতে হতে ক্রমেই হারিয়ে যাচ্ছি। দমিত বাস্তবচারিতা পুরনো ক্ষত সচল হোক, ভেতরে রক্তপাত টের পাওয়ার জন্য আমরা আরো একটু সম্মতি দেব। ধন্যবাদ। আমরা বিশেষ আলোচনা না দিয়ে অনুরোধ করব সেভাবে কোনো প্রশ্ন থাকলে শেষে এই প্রশ্ন শেষ সবাইকে নমস্কার। মাননীয় সহবক্তা যারা এবং সভাপতি, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ যারা এই আলোচনার আয়োজক, তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই কম সময় একটা চাপ আছে, সবাই একটা বুঝতে পারছি 4:15 পর্যন্ত আমাদের এই সেশনের আয়ু। তার ফলে আমি দ্রুত ও আশপাশের কথা কিছু না বলে যথাসম্ভব দ্রুত 20-20 মধ্যে আমার কথা শেষ করার চেষ্টা করছি। তো একটা কথা আগে বলে নিতে হবে, অনির্বাণ বলছিলেন, অনির্বাণ আমার ছাত্র হওয়ার, অনির্বাণের শিক্ষক হওয়ার মূলত উনি বলেছেন গুরুত্বে, সেটা আমি প্রথমে উল্লেখ করছি। আর এটাও বলছি যে যদি হতাম কোনো ভাগ্যে যদি সুযোগ হতো, তাহলে সত্যিই আমি অনির্বাণের লেখা বিশেষ করে এবং চিন্তা এইসবের ছাত্রতুল্য কারোর কাছে পাওয়া, সেটা সত্যিই খুবই গর্বের এবং আহ্লাদের ব্যাপার বলতে এই অনুষ্ঠান। আমি আপনারা করেছেন, কেউ কেউ হয়তো হবে, ওর একাধিক বই সাম্প্রতিক বাংলা চিন্তামূলক যে গল্প সাহিত্যের যে ধারা, তাতে খুবই নজর কাড়া ছাপ রাখা লেখা, তাহলে সেইটা আমি আগে বলি। আমার বলার বিষয়, সকলেরই বলার বিষয়, যে সাম্প্রতিক যে সাহিত্য পাঠের পদ্ধতি, সাম্প্রতিক বলতে আমি উত্তরদারের সঙ্গে একটু কথা বলেছিলাম একবার, সাম্প্রতিক বলতে আমরা কীরকম কোন সাম্প্রত চিহ্নিত করতে চাইছি। তো তাতে মোটামুটি একটা রূপরেখা পাওয়া গেল যে 21 শতকের গত 25 বছর এই কালখণ্ডটাকে যদি আপাতত ধরা যায়, সেটাকে আপাতত আমরা সাম্প্রতিক বলে চিহ্নিত করছি। সাম্প্রতিক টানলে অনেক দূর পর্যন্ত বড় করা যায়, ইলাস্টিকের মতো, সেটা 1, 2, 5 না 25, সেটা স্থির নির্দিষ্ট কিছু না। তো তাতে আমি যে দু একটা লেখার কথা বলবো, একটা লেখাই বলতে পারবো, একটা লেখা সম্পর্কে, আর একটা লেখাটা সম্পর্কে একটুখানি দু একটা কথা বলবো প্রাসঙ্গিক কথা হিসেবে। আমি এটা বলতে চাইছি, যেটা সংক্ষেপে বললে এরকম দাঁড়ায় যে এই প্রশ্নটা ধরে আমরা এগোতে পারি, সত্যি কি সাম্প্রতিক লেখা পড়ার কোনো বিশেষ পদ্ধতি থাকা সম্ভব বা উচিত? সাহিত্য পড়ার ক্ষেত্রে পাঠের পদ্ধতি এই সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে কি আমরা এটা খানিকটা প্রত্যাশা করি না যে এমন একটা পদ্ধতি আমরা স্থির করতে পারবো যে পদ্ধতি সাহিত্য সাধারণভাবে তাকে পড়ার জন্য যথেষ্ট উপযুক্ত। যেমন আমাদের প্রাচীন সমস্ত কাব্যতত্ত্ব যেসব ছিল আমাদের দেশে বা অন্য দেশে, সেই সমস্ত কাব্যতত্ত্ব দিয়ে বহুদূর আমরা চালিয়েছি, বহুদিন চালিয়েছি, এখনো চালাই। সে প্লেটো অ্যারিস্টটলই হোক অথবা ভরত অভিনবগুপ্তই হোক, কিংবা তারও পরে আরো যে সমস্ত প্রায় হালানো 19, 20, 21 শতকের যেসব বিশ্ববিখ্যাত সাহিত্য পড়ার পদ্ধতি চর্চিত হয়েছে, সেই সব পদ্ধতিও সাধারণভাবে প্রত্যাশা করে যে এই পদ্ধতিগুলো দিয়ে
যে কোনো সাহিত্যকে আমরা পড়ে ফেলতে পারি। সোজা কথায় একটা এমন কাঠামো সেই পদ্ধতির প্রস্তাব আকারে থাকবে যে কাঠামোটাকে সঙ্গে করে যদি নানা দেশের নানা সাহিত্যের কাছে যাই তাহলে সেই থেকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে একটা কাঠামোর মধ্যে ফেলে আমি সেটাকে বুঝতে পারি, পড়তে পারি, একটা তাৎপর্য তৈরি করি, তার একটা ব্যাখ্যা, বিশ্লেষণ, আলাপ আলোচনা, তার অর্থ বোঝা, এসব নানা কাজে লাগে। তো এই কথা যদি আপাতত আমরা ধরে নিই যে এরকমই হয়ে এসেছে সচরাচর, একটা ব্যতিক্রমও আছে, সচরাচর এরকম হয়ে এসেছে, তাহলে সাম্প্রতিক সাহিত্য পড়ার আলাদা কোনো পদ্ধতি আদৌ কি প্রস্তাব করা সঙ্গত? কিংবা প্রশ্নটা যদি এভাবেও ঘুরে দেখা যায় যে আচ্ছা এই 25 বছরে কি নতুন কোনো সাহিত্য পাঠের পদ্ধতি আমরা উদ্ভাবন করেছি? কিংবা আরো স্পেসিফিক করে নির্দিষ্ট করে যদি বলতে চেষ্টা করি, বাংলা সাহিত্য পাঠের কি কোনো বিশেষ পদ্ধতি হয়, হওয়া উচিত না হওয়া সম্ভব? এর সঙ্গে যুগে এই প্রশ্নও নিশ্চয়ই এসে পড়তে পারে যে আচ্ছা আমরা বাংলার জন্য আলাদা পদ্ধতি তো সত্যি খুব বেশি কখনো করে উঠিনি। আমরা তো সচরাচর ইউরোপ যেসব পদ্ধতি 25, 30, 40, 50, 100 বছর আগে ব্যবহার করে ফেলে দিয়েছে, নতুন পদ্ধতি, নতুন দৃষ্টিভঙ্গি এনে ফেলেছে, তার আগের দৃষ্টিভঙ্গিগুলিকে বা পদ্ধতিগুলিকেও কখনো কখনো, ভঙ্গি আর পদ্ধতি এক নয় যদিও, আমি কমা দিয়ে ব্যবহার করছি, এইগুলোকে আমরা তারপরে বেশ চাপড়ে ধরবার চেষ্টা করছি এবং তাও কিছু কাজ হই করে সেগুলো চর্চা করার পরে আবার আবিষ্কার করেছি না এই পদ্ধতিতে এখন আর ইউরোপ করছে না, ফলে আমরা নতুন আর রকম পদ্ধতির দিকে তারপরে পাওয়া যাচ্ছে। সত্যি বাংলা সাহিত্য পাঠের পদ্ধতি কখনো কখনো এরকম মতো ভুগেছি আমরা কেউ যে এটা খুব খারাপ কাজ হচ্ছে, সবসময় নকল করে করে কেন চলছে, ওদের জিনিস আমরা কেন করছি? এই সব প্রশ্নের উত্তর আমি এখানে 1, 2, 3, 4 করে দিয়ে বলতে পারবো না, উত্তর আমার কাছে সব প্রশ্নে নেই, কিন্তু সব প্রশ্নকে আমি বিবেচনাযোগ্য করে আপাতত কথা বলতে পারবো না, অত সময়ও নেই। আমি শুধু এইটে গোড়াতে 2-3টে কথা 1, 2, 3, 4 করে বলে রাখি যে এটা আমি মনে করি, কেন মনে করি সে আর একটা অন্য সময় দাবি করতে ওইদিকে যাচ্ছে না, আপাতত মনে করি যদি আমি ক্ষান্ত হচ্ছে আর কি, মনে করি যে সত্যি সত্যি বাংলা সাহিত্য পড়ার জন্যই একটা বিশেষ আলাদা পদ্ধতি থাকা উচিত বা থাকা দরকার ছিল, এটা আমি মনে করি। অন্য দেশের পরিস্থিতির ভাবনার দার্শনিক প্রবাহের থেকে উঠে আসা পদ্ধতি বাংলায় প্রয়োগ করা যাবে না, এটা আমি মনে করি। তবে তার সঙ্গে সঙ্গে এটাও উল্লেখ করা দরকার যে পাত্র এবং স্থান এবং পরিপ্রেক্ষিত পরিচিতভাবে আঁকড়া একেবারে গায়ে গতরে চাপিয়ে দেওয়া বলতে যা বোঝায় তাও করা অত্যন্ত বিপজ্জনক, এও তার সঙ্গে সঙ্গে সব যে কোনো সাহিত্য তত্ত্ব, শিল্প তত্ত্ব, পড়ার পদ্ধতি যাই হোক না কেন সেই থেকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে খানিক বাজিয়ে নিতে হয়, যে কোনো সাহিত্যের ক্ষেত্রে করতে গেলেই হয়। সেই পরিশ্রমটুকু, সেই বিবেচনাটুকু প্রথমে যদি না করে নেওয়া হয় তাহলে হিতে বিপরীত হয়, তখনই ওই হীনমন্যতার প্রশ্ন এসে দাঁড়াতে পারে যে আমাদের নিজের কিছু নেই, একেবারে নিজের, যা কেবল আমাদের, অন্য কারোর কাছ থেকে প্রাপ্ত হয়। 2026 সালে দাঁড়িয়ে অন্ততপক্ষে বাংলা সাহিত্য সংস্কৃতির, সন্ন্যাসানন্দ বলছিলেন সাহিত্য সংস্কৃতি এই দুটো শব্দের মধ্যে হাইফেন রাখার বিপদ এবং অসুবিধা ইত্যাদি নিয়ে, আমি তবুও সেটাকে স্মরণ রেখেও সাহিত্য সংস্কৃতি দুটোটি একসঙ্গেই বলছি, হাইফেনেটেড আকারেই বলছি। এই সাহিত্য সংস্কৃতির জন্য একেবারে স্পেসিফিক নিজের একটা পদ্ধতি এতে নেই। এটা 2026 সালে এই দাবি আঁকড়ে বসে থাকারও খুব কারণ আছে বলে আমি মনে করি। গোটা পৃথিবীর নানা প্রান্তের দর্শন চর্চা, জ্ঞান চর্চার যে প্রবাহ ধারা, তার থেকে খোলা মনে তাকানো, তার থেকে সাধ্যমতো প্রয়োজন মতো গ্রহণ করা, তাকে প্রয়োগ করার চেষ্টা করা, ব্যর্থ হওয়া, তার থেকে নতুন এক ধরনের সিদ্ধান্তের দিকে যাওয়া, এই যে একটা চর্চা হওয়া উচিত বলে আমার, এই আপাতত উচিতের কথাটুকু বলে আমি 2025 সাল পর্যন্ত যে সমস্ত গল্প উপন্যাস লেখা হয়েছে, কবিতার দিকে আমার দেওয়ার সুযোগ নেই, আমি তার থেকে একটা দুটো বেছে নিয়ে একটু বুঝবার চেষ্টা করবো যে কিছু এমন কি আছে যা আমাদের এতাবৎ পরিচিত পড়ার পদ্ধতির বাইরেও, যা সচরাচর প্রয়োগ করা হয় তার বাইরেও কোনো সম্ভাবনা বা সুযোগ আছে। যেমন ধরুন আমি আপনাদের একটা দুটো ছোট প্রসঙ্গের কথা বলি।
এই 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 যেসব কথা বলছি, যেসব যাদের নাম ধাম আমি উল্লেখ করবো এখন, তারা কেউই বাংলার নয়, ভারতেরও নয় অনেকে। তার মানে এই নয়, আবারও বলছি যে এই নয় যে আমাদের নিজেদের নেই তাই অন্য লোকের থেকে হাত বাড়াচ্ছি, খালি হীনমন্যতা, এরকম বলছিলাম। অনির্বাণ তার কথা বলবার সময় বাংলা সাহিত্যের রেফারেন্সেই কথা বলছিলেন, কিন্তু নানান দেশের নানান পণ্ডিত ভাবক তাত্ত্বিকের কথা উনি আলাদা করে উল্লেখ করেছেন এবং সগর্বেই করেছেন, করাই উচিত। আমি যাদের কথা বলছি প্রসঙ্গক্রমে, উচ্চারণ আমার ভুল হতে পারে খানিক, ইংরেজি শব্দের সুবাদে যাওয়া হলো, ইংল্যান্ডের মানুষ আপাতত রব বডিস তার নাম, এই সিটাকে সি উচ্চারণ করবো না চ উচ্চারণ করবো আমি জানি। তো তার একটা দুটো লেখার কথা এই খুব হালামনে 2017, 19, 23 এই 3 বছরের 3টে পরপর গুরুত্বপূর্ণ বই তার গবেষণার কাজ আর কি পরপর প্রকাশিত হয়েছে। আমি প্রত্যেকটা বইয়ের নাম আলাদা করে উল্লেখ করছি না, আমি শুধু তার বিষয়টা বলবার চেষ্টা করছি, কি নিয়ে তিনি কাজ করছেন বা কি তার প্রশ্ন। তিনি একেবারে প্রথমে কথাগুলো বললেন তাও নয়, তার আগেও আগের শতকে অর্থাৎ 20 শতকের 8-এর দশকে 84-85 সাল নাগাদ আরেক বিখ্যাত ভাবক, তিনি বেশ নামডাক করা লোক, তিনি আমাদের এই যার কথা বলছি রব বডিস, তার মতন অত কম নামডাক, এখনো পর্যন্ত কম পরিচিত তিনি নন। তিনি পিয়ের বোর্দু, বেশ পরিচিত মানুষ, 2002 সালে মারা গেছেন। ফলে একদিক থেকে দেখলে আমাদের এই 25 বছরের কালপর্বের মধ্যে একটুখানি ছুঁয়ে আছে। তো পিয়ের বোর্দুকে বলা যেতে পারে একদিক থেকে এই রব বডিস যে সমস্ত কথাবার্তা বলছেন তার একটা পূর্বসূত্র তিনি একরকম করে দেওয়ার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আবেগ, ইমোশন, ফিলিং, এইগুলির কোনো স্বতন্ত্র ইতিহাস তৈরি করা যায়, আবেগের ইতিহাস, সেটা কথা। এই যার কথা বলছি রব বডিস, তিনি পরপর দুটো বই, 3টে বই অ্যাকচুয়ালি লিখেছেন। 17 সালে তার বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইমোশনস, 19 সালে তার বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ফিলিংস, আর 23 সালে তার বইটি আরেকটু স্পেসিফিক এবং আরেকটু বড়, সবই তার গবেষণার আউটকাম হিসেবে, ফলাফল হিসেবে একের পর এক এসেছে। সেই বইটির নাম ভারী চমৎকার এবং এটি আমার মূল প্রতিপাদ্যগুলোর মধ্যে। নোয়িং পেইন, নোয়িং পেইন, ব্যথা জানা, a history of sensation, emotion and experience। এবারে প্রশ্ন হচ্ছে, খটকা লাগার মতো আমাদের মনে হতে পারে যে আচ্ছা, ইমোশনের হিস্ট্রি হয়, ফিলিং এর হিস্ট্রি হয়, কিংবা এক্সপিরিয়েন্সের হিস্ট্রি হয়। আসলে আদতে এরা কি বলতে চাইছেন? ওই যার কথা একটু আগে বলছিলাম পিয়ের বোর্দু, তিনিও ইশারা করেছিলেন অনেকখানি তার বিখ্যাত বই, আর বইয়ের নাম বলে আসলে আমি বিব্রত করতে চাইছি না, ভর বিকেলে প্রথমত সমস্ত বইয়ের নাম আপাতত থাক। বিষয়টি আমরা যেটা আবেগ বলে মনে করি সচরাচর, সেই আবেগগুলি কি মানব সভ্যতার ইতিহাসের চিরকাল এক? ধরা যাক হ্যাপিনেস, স্যাডনেস, কিংবা ধরা যাক ফিয়ার, ওয়ান্ডার, সারপ্রাইজ, কিংবা ডিসগাস্ট, এই সমস্ত যেসব অনুভূতির সাধারণভাবে পশ্চিমী 6-7-এর দশকে আমেরিকা কেন্দ্রিক যে সমস্ত সাইকোলজির চর্চার মাথা মুন্ডু যারা আসলে নিয়ন্ত্রণ করেন, তাদের অনেকেরই মত 6টা মৌলিক, আমাদের যেমন 8টা ভাবের কথা আমাদের দেশীয় পরম্পরায় আমরা বলি, তারা প্রধানত 6টি মৌলিক আবেগকে মৌলিক আবেগ, বেসিক ইমোশন বলে চিহ্নিত করার একটা চেষ্টা চালাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে 6টা, যদি 6টাই ধরি আপাতত, তো আমাদের ভাবনা অনুযায়ী 8, এই 8টি কি সব যুগে একই রকম ভাবে অনুভূত হয়? প্রশ্ন হচ্ছে, আবেগ বা অনুভূতি, আর একটু বড় করে বললে, এইগুলি শুধু কি আমাদের দেহ অনুভব করে? চিরকাল একই রকম, আজ থেকে 25, 30, 500, 250, 2000 বছর আগে যেমন ছিল এখনো তাই। যেমন ধরুন, সাহিত্য সমালোচনার ক্ষেত্রে অনেক সময় বাংলায় বিশেষ করে এরকম একটা কথা বলা, দুরকম চল আছে, দুটো ধরন আছে। দুটো ধরনের কথা একটু করে বললেই এটা আমি যা বলছি বুঝতে পারি না। এক হচ্ছে যে, দেখো বাবা, যাই করো না কেন, শেষ পর্যন্ত তো ব্যাপার সেই একই। মানুষের অভিজ্ঞতা চিরকাল এক, সাহিত্য চিরকাল একই কথা বলে, সেই প্রেম, সেই বিষণ্ণতা, সেই নানা ধরনের বিপন্নতা, বিচ্ছিন্নতা, কিংবা রতি, কিংবা ক্রোধ, তারই তো কথা।
আসলে তো তাই। গতকাল যে উপন্যাস লেখা হয়েছে সেও তো এগুলিই বলছে। যত দূরে যাবে একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে। গানেও এই পংক্তি ব্যবহার হয়েছে। ফলে যখন 2025 সাল বা 26 সালে দাঁড়িয়ে কেউ সাহিত্য সমালোচনা করেন, এখনকার করতে গিয়ে তিনি যদি সোফোক্লিসের সময়কার কোনো রচনার সঙ্গে সাদৃশ্য আবিষ্কার করেন এবং তারপর তিনি কথা বলতেই পারেন যে আমরা আসলে একই কথা বলি, গোটা মানুষ, সভ্যতা, সমাজ, সাহিত্যে একই কথা বলে এসেছে। এটা একটা ধরন। আর একটা ধরন এরমও হতে পারে যে না, একই কথা বলে আসেনি। বড় কতগুলো ক্যাটেগরি হতে পারে, গল্প হতে পারে, কিন্তু একই হ্যাপিনেস নয়, একই স্যাডনেস নয়, একই ওয়ারি নয়, একই সারপ্রাইজ সেন্স অফ ওয়ান্ডার নয়। কারণ এই সমস্ত অভিজ্ঞতাগুলি, আবেগ, অনুভূতি ইত্যাদির পারসেপশন যাকে বলি, সেইগুলি কেবলমাত্র বডিলি নয়। এর প্রস্তাব হচ্ছে এর অধিকাংশই আসলে এক একজন মানুষের পরিপ্রেক্ষিত, হ্যাবিটাস বলছেন কেউ, পরিস্থিতি, অন্তর্নিহিত পরিস্থিতি, ভাষা সংস্কার, তাঁর স্থানিক ঐতিহ্য পরম্পরা, তাঁর সঙ্গে অন্যদের সেই সময়কার রিলেশন, এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে আলটিমেটলি একটি আবেগ নবীকৃত হতে পারে। যে প্রেম আজ আমি অনুভব করি, ঠিক সেই একই প্রেম ১,৫০০ বছর আগের মানুষ অনুভব করতো কিনা তা এক্ষুনি বলে দিতে পারবে, সম্ভবত করতে। রব বডিসের প্রস্তাব একটা ছোট্ট থট এক্সপেরিমেন্টের মতো কথা উনি বলছে যে ধরা যাক একটি মেডিয়েবল পিরিয়ড অফ টাইম, তাতে একজন ছুতো কার্পেন্টার, সে একটা পেরেক ঠুকছে একটা কাজে। পেরেক ঠুকতে ঠুকতে হঠাৎ করে হাতুড়িটা সরে গিয়ে তার আঙুলের ওপরে পড়ল, সে আহ বলে উঠল। এবারে সে একই ছবিটিকে ওইখানে ফ্রিজ করে দাও, থামিয়ে দাও, তারপর যদি মনে করো যে আজ আর একজন কার্পেন্টার ছুতো ওই একই রকম পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার হাতে ওই রকম পেরেক ঠুকতে গিয়ে হাতে চোট লেগেছে, সে এখনো আবার আহ বলল। বডিস প্রশ্ন করছেন যে আছে দুটো কি একই রকম পেইন? মধ্যযুগের একজন ছুতোর যে পেইন অনুভব করে, সেই পেইনের সঙ্গে আরো কোনো তার বিশ্বদৃষ্টি, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার আধ্যাত্মিকতা, ধর্ম বিষয়ে তার সম্পর্ক, যোগাযোগ ইত্যাদি, এই সব কি তার ওই বিশেষ আবেগটিকে খানিকটা কালার্ড করে না? তাতে কি শেষ পর্যন্ত ওই আবেগের যে অনুভবযোগ্যতা তারও খানিক পরিবর্তন হয় না? সোজা কথায় রব বডিস ইমোশনের একটা এবং ফিলিং এর একটা পরম্পরাগত ইতিহাস তৈরি করার চেষ্টা করছে। সাহিত্যে এটা করা সম্ভব। কেউ এখানে তর্ক করতে পারে যে না, তুমি কি করে বলছো যে এটা এক নয় কমপ্লিটলি? তুমি কি জানো একদম হুবহু? তুমি কি ভেতরে ওই ব্যক্তিকে ঢুকে পড়ে দেখেছো কি সে অনুভব করে? না, তা দেখি কেউই দেখে, তুমিও দেখো। একটা চমৎকার পেইন্টিং এর কথা কখনো কখনো বলা, আমার কাগজটিকভাবে বলেন, দেখছি না, এই পেইন্টিং খুব বিখ্যাত, আপনারা চাইলে যে কেউ অনলাইন সার্চ করলেও পাওয়া যায়। মানব অনুভূতিগুলিকে পিরিয়ডিক টেবিলের মতন একটা কাঠামোর মধ্যে বিভিন্ন রং দিয়ে এবং নাম দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পেইন্টিং। যেমন পিরিয়ডিক টেবিলের বিভিন্ন মৌলের নাম থাকে, চিহ্ন থাকে, সংকেত থাকে, সেই রকমই বিভিন্ন অনুভূতির এরকম সংকেত দিয়ে তার মধ্যে ধরুন বিষণ্ণতা ৫-৭টা ধরন থাকে, হ্যাপিনেস 18টা ধরন থাকে, বলছি এক্স্যাক্টলি 18টা বা 5টা এরকম মানে অনেকগুলি একাধিক। তো সোজা কথায় এই এত ধরনের অনুভূতির এবং আবেগের পরম্পরা যদি সভ্যতা জুড়ে মানুষ অর্জন করতে থাকে এবং তার একটা ছবি, প্রতিচ্ছবি যদি সাহিত্যে প্রকাশিত হতে থাকে, তাহলে 2000 থেকে 2025 সালে যে বাংলা সাহিত্য রচিত হয়েছে, উপন্যাস রচিত হয়েছে, তা পড়বার জন্য বিশেষ ধরনের কোনো কম্পিটেন্স, বিশেষ ধরনের কোনো যোগ্যতা, বিশেষ ধরনের কোনো দৃষ্টিভঙ্গি, এইটা কি আমাদের অর্জন করা উচিত? যদি সত্যি মানব আবেগের একটা ইতিহাস থেকে থাকে, যেমন উনি বলছেন, প্রস্তাব করছেন, আমি ওনার কথাকে এখন অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে, উনি পীর পয়গম্বর তা বলছেন, কিন্তু এটা একটা প্রস্তাব, ধরন, সবাই মেনে দিয়েছেন, পৃথিবীতে তা নয়, কিন্তু এটা উত্থাপিত হয়েছে। এই কথাটা বলতে সুবিধা হবে এইভাবে, এই কথাটা বুঝতে সুবিধা হবে এইভাবে,
যদি আমরা খেয়াল করে দেখি আছে গত 25 বছরে বাংলায় উপন্যাসে লেখা হচ্ছে, তার মধ্যে কোনো বিশেষ এমন ধরন কি দেখতে পাওয়া যাচ্ছে যা তার 25 বছরের আগে তেমন ছিল? মানব ইতিহাসকে এমন কোনো অভিজ্ঞতা আমাদেরকে অফার করেছে বাংলা ভূখণ্ড, যে অভিজ্ঞতা কার্যত অস্বাভাবিক, অভাবিত ছিল, যে অভিজ্ঞতায় কল্পনাতেই আমরা বুঝতে পারতাম এমন কিছু ঘটেছে কি? যে অভিজ্ঞতাকে দিয়ে, যে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, যে এক্সপিরিয়েন্সের কথা বলতে গিয়ে আমি চিরাচরিতভাবে বিষণ্ণতা, প্রেম, হতাশা ইত্যাদি ইত্যাদি কাঠামোর মধ্যে তাকে ঠেসে ঠুসে ভরে দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু বারবার আবিষ্কার করে না হচ্ছে না। যেমন ধরুন আমি আপনাদের এক্সাম্পল বলি, পয়লা মঙ্গল কাব্য, হিরণময় বাবু একটা উপন্যাস লিখেছেন এই 25 বছরের মধ্যে। রায়ের মঙ্গল কাব্যের পরম্পরা, ধারা, ভাবনা যা আছে তাকে নিশ্চয়ই মাথার মধ্যে রেখেছেন, কোনো সন্দেহ নেই। তারপর তাকে উত্থাপন করেছেন, তাকে ডিসপ্লেস করেছেন রানীগঞ্জ চত্বরের কয়লা খনি এবং সেই কয়লা খনিকে কেন্দ্র করে সেখানকার শ্রমিকদের বেঁচে থাকার লড়াই, রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে সেই লড়াইয়ের ধরনে কি কি ধরনের বদল ইত্যাদি হয় তার একটা ইতিহাসই বলা যায়, একটা বৃত্তান্ত বলা যায়। তা শুরু হয়েছে বহু আগে, কিন্তু চলেছে একদম হালামত পর্যন্ত, এই 2010-15 সাল পর্যন্ত এই অভিজ্ঞতার একটা কথা। কিংবা ধরা যাক, যার কথা আমি একটু বলবো আর একটুখানি বেশি, আর 5 মিনিটের মধ্যে, 5-7 মিনিটের মধ্যে, হাতেম ছইলা, লুৎফর রহমান। অনির্বাণ খুব ভালো করে চেনেন, ওর বন্ধুস্থানীয়, আমারও খুবই কাছের মানুষ হয়ে উঠেছেন বলা যেতে পারে। একই করে চরমপদ সমস্ত উপন্যাস লিখেছেন। এই 25 বছরের মধ্যেই তার মেজর কাজ, যদিও তার আগেই তার লেখা শুরু, কিন্তু মেজর কাজ বলে এই সময়টা। হাতেম ছইয়াল। হাতেম ছইয়াল একটা নাম থেকে বুঝছেন, হাতেম তার নাম, হাতেম নামটা ইন্টারেস্টিং। নামটা হাতেম এটা হওয়ার ফলে অনিবার্যভাবে অনেকের হাতেম তাই, দানবীর, দাতা, মহা উদার হাতেম তাই এর কথা মনে পড়ে যেতে পারে, কিন্তু তারপরে ছইয়াল শব্দে এসে ধাক্কা খাবে। এটা হাতেম তাই নয়, এই হাতেম ছইয়াল। ছইয়াল মানে যে ঘর ছায়, ঘর বানায়, ছাউনি দেয়, ছাউনি কারিগর। সেই হাতেম ছইয়াল নামক একটা লোক কিভাবে তার ঘর, যে অন্য লোকের ঘর ছায়, সেই লোকটার ঘর কি করে আস্তে আস্তে লোপাট হয়ে যায়, এটি মূল কাহিনী। বিচিত্র, আমাদেরই চারপাশে থাকা লোকদের মধ্যে হাতেম ছইয়াল একজন। ব্যক্তিগত জীবনের গল্প নিশ্চয়ই তার মধ্যে আছে। হাতেম ছইয়াল কিরকম মানুষ, পাগলাটে ধরনের, এদিক ওদিক টাকায় সব কাজ ঠিক মতো করতে পারে না, তার স্ত্রী তার সঙ্গে থাকে না, বিলকিসে চলে গেছে। নয়মুন তার কন্যা, সে কেবল তার সঙ্গে আছে, থাকে। নয়মুনকে কেন্দ্র করে তার কোনোরকম ভাবে টিকে থাকা, বেঁচে থাকা, এই কাজ চলতে চলতে হঠাৎ উপন্যাস বাঁক নেয় আশ্চর্যভাবে। উপন্যাসটি 2021 সালে লেখা। বাঁক নেয় যখন জানা যায় যে এনআরসি নামক একটি পদ্ধতির প্রসঙ্গ এসে পড়ছে বলে এই নয়মুনের ভোটের কাগজ বা পরিচিতি পত্র বানাতে হয় বলে লাইনে দাঁড়াতে হয় হাতেম ছইয়াল। উপন্যাসের বাকি অংশ তার এই পরিচিতি জোগাড় করবার দুর্মর, যাকে অস্থির প্রয়াস, এটি চলে। এবং পরিচিতি তার নেই তখন সে আবিষ্কার করে আসলে বাকি উপন্যাস তার মধ্যে পরিচিতি সে কে, খুঁজতেই থাকে সে। সিএ কিংবা এনআরসি কিংবা আপনাদের সাম্প্রতিক ধারণায় এসআইআর, এই সমস্ত অভিজ্ঞতার এলাকা ঘটনাচক্রে 2000 থেকে 2025 সালের পূর্ববর্তী বাংলা সাহিত্য অফার করতে পারত না। সেখানে কি ডিসপ্লেসমেন্ট ছিল না? ছিল, অন্যরকম ডিসপ্লেসমেন্ট ছিল। সেই ডিসপ্লেসমেন্টে কি কোনো আতঙ্ক ছিল না? ছিল, অন্যরকম আতঙ্ক ছিল। আমি খুশি হয়ে পড়তে পারি আমার 8খানা রস বা 9টা রসের একটা কাঠামো আছে। আমি এর উপন্যাস পড়তে পারি, বই বলতে পারি, আচ্ছা এটা হচ্ছে পীর রস। আমি একটা উপন্যাস পড়তে পারি, পড়ে বলতে আচ্ছা এটা হচ্ছে অদ্ভুত রস। ফাইন, তো জানলাম এটা অদ্ভুত রসের উপন্যাস, জানলাম এটা বীর রসের উপন্যাস, তাতে কি হলো? একটা উপন্যাস শেষ করবার পরে সেই উপন্যাসের এইটা মানে এটাও নয় জানলাম। উপন্যাসের মানে উপন্যাসের মধ্যে কোথাও বলা আছে, অথবা যেমন প্রস্তাব করছিলেন অনির্বাণ বা আরো অন্যরা, একটু এদিক ওদিক করে আরো খালি বিস্তৃত করে উপন্যাসের মধ্যে কোথাও ভরা নেই, জার্নির মধ্যে ভরা আছে। টেক্সট আস্তে আস্তে বেঁচে উঠছে, যে
পিছোচ্ছে, আমিও যাচ্ছি, ইত্যাদি নানা সম্ভাবনার মধ্যে থেকে একটা অর্থ আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে। ধরলাম এই যে উপন্যাসগুলোর কথা বলছি এখন, তার মধ্যে একটা হাতেম ছোঁয়ালের কথা বললাম, কিংবা একটা কয়লা মঙ্গলের কথা বললাম, আরো অনেকগুলো উপন্যাসের কথা বলতে পারি, যেখানে সত্যি সত্যি 2021 থেকে 26 পর্যন্ত মাঝে মাঝেই এই কাগজ সংক্রান্ত কথা উঠে এসেছে, আইডেন্টিটি সংক্রান্ত কথা উঠে এসেছে। সাতগাঁর হাওয়া তাঁতিরা আপনারা নিশ্চয়ই সবাই জেনেছেন, করেছেন। কয়েকশো বছরের একটি জনপদের ইতিহাস, একটি পরিবারকে কেন্দ্র করে ধীরে ধীরে পল্লবিত হলো, ধীরে ধীরে আনকনসিলমেন্ট হলো, তার ফুটল একরকম বিচিত্র সমস্ত সম্ভাবনা তার মধ্যে। বাস্তব যাকে আমরা বলি সাধারণভাবে, তার সঙ্গে তথাকথিত বাস্তব তত নয় এমন কথা ঢুকে পড়ল, ধাক্কাধাক্কি করল, আমরা নতুন সম্ভাবনার কথা পেলাম। শেষ পর্যন্ত উপন্যাসের মধ্যে এও তো পেলাম, উপন্যাসের কথক যিনি বাপ্পাদিত্য, তিনি শেষ পর্যন্ত কাগজ সংক্রান্ত জটিলতায় তিনিও চিন্তিত। কাগজ নেই, তার একটি স্মৃতি কথা আছে, তার মনে থাকা একটি পরম্পরাকে বলে, ওইটাই তার পরিচয়কে বলে। কাগজ নেই 2025 সালে, এইটি তো 2020-25 এই 25 বছরের নবীন অভিজ্ঞতাগুলি করতে হয়। একে আমি কি দিয়ে করব? এই নবীন অভিজ্ঞতাকে আমি ওই প্রেম, স্নেহ, মমতা ইত্যাদি যা যা সমস্ত আমার আবেগের ভান্ডারে ধরা আছে নির্দিষ্ট করে, তার সঙ্গে জুড়ে একটি অর্থে পৌঁছে বাহবা দিয়ে উপন্যাসের পাতা বন্ধ করবো, কিংবা ধরা যাক উপন্যাস স্টাইলিস্টিক্স অনুসরণ করে কি কি শব্দ ব্যবহার করলো, কি কি কথা বললো, তার থেকে কি মানে বেরিয়ে এলো, তা ধরতে পারি, বের করতে পারি, তা করবো, নিশ্চয়ই করতে পারি। কিংবা ধরা যাক আমি এই উপন্যাসের ডিকনস্ট্রাকশন কেন্দ্রিক যে পাঠ্যপদ্ধতিগুলি, তার কোনো একটি প্রয়োগ করে এই উপন্যাসের সঙ্গে আর এক রকম ডায়ালগ তৈরি করলাম, তাও করতে পারি। কোনোটাতে কোনো আপত্তি নেই, এমন নয় যেমন মাঝে মাঝে আমরা বাংলা বাজারে খুবই করে থাকি, যে আমার যে পদ্ধতিটা আমি বিশ্বাস করি, মনে করি, প্র্যাকটিস করি, চর্চা করি, ওটি বাদ দিয়ে বাকি সব মূর্খের ডায়ালগ। আমি যদি বায়োগ্রাফি কেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করি, তাহলে বাকিগুলি সব মূর্খ। আমি যদি উত্তরাধুনিক পাঠ্যপদ্ধতিগুলির মধ্যে কিছু একটাকে বেছে নিই, তাহলে সেইটা ঠিক, বাকিগুলো সব মূর্খ। আমি যদি ভাষাতত্ত্ব কেন্দ্রিক কোনো পাঠ্যপদ্ধতি বলি, তাহলে সেইটা ঠিক, বাকিগুলো সব মূর্খ। এরকম বলছি, সব ঠিক, সব চলতে পারে। তার সঙ্গে এইটাও চলতে পারে যে এক ধরনের ফেনোমেনোলজি অফ বিং সামথিং, পানোর অর্থে, মর্মপন্থীর অর্থে। ফেনোমেনোলজি খুব একেবারে পিওর ফেনোমেনোলজি, হুসারল কিংবা মার্লোপন্থী, তার অর্থে বলছি, কর্ম যেভাবে বলবার চেষ্টা করছি, যে এক্সপিরিয়েন্স, এই অর্থে আমি যে কালো, এইকে অনুধাবন করার মধ্যে দিয়ে যে পড়া, এই যে অভিজ্ঞতার রাশি ক্রমাগত উপন্যাসগুলোর মধ্যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবিত হচ্ছে, ব্যাখ্যাত হচ্ছে। হাতেম ছোঁয়াল, আমি আর পড়তে পারবো না, 2-4টে লাইন দেখাতে পারলে ভালো। সেই অভিজ্ঞতার ভেতরে, সেই অভিজ্ঞতাটিকে আমারও অভিজ্ঞতা করে তুলবার চেষ্টা করা, পারবো না। কেনও বলেছেন পারবেন না, আপনি যতই দরদি হন না কেন, আপনি কিছুতেই আমার গ্লানি এবং যন্ত্রণা এবং বেদনাবোধের যে পরম্পরা, ইতিহাস বেড়ে ওঠা, তার মাঝখানে ঢুকে পড়তে পারবেন না। ওটা হলে আপনাকে আমি হতে হবে, which is impossible। আপনি দরদ দিয়ে আসতে পারেন বহুদূর পর্যন্ত, তাই আসুন, কিন্তু জেনে আসুন যে এটা আপনার নয়। হাতেম ছোঁয়ালের চটিতে পা গলিয়ে ঢুকে পড়তে আমি পারবো, কিন্তু আমার যাওয়ার কথা ওই দিকে। একটা অর্থ আছে এই উপন্যাসটা, এই রসের, এই উপন্যাসটা এই কথা বলে, এই উপন্যাসটা ওই মেসেজ দেয়, শুধু এই নয়। এই গত 25 বছরের যে সমস্ত নতুন অভিজ্ঞতা আমাদেরকে বাংলা উপন্যাস উপহার দিচ্ছে, যা রোজ দিন আমি আপনি রাস্তায় হেঁটে খুঁজে বেড়াতে পারি না, বা খুঁজেই না, তোয়াক্কাই করি, যা মাঝে মাঝে এই সমস্ত উপন্যাস, কখনো পরিমল ভট্টাচার্য, কখনো আনসার উদ্দিন, কখনো লুৎফর রহমান, কখনো হিরণময় গঙ্গোপাধ্যায়, কখনো অভিষেক ঝা দিচ্ছেন, সেই সমস্তগুলির এক ধরনের ফেনোমেনোলজি যাকে বলি আমরা, বড় অর্থে এক্সপিরিয়েন্স, নাম কি দরকার, এক্সপিরিয়েন্স, তার
তার ভিতরে ডুব দেওয়ার একটা প্রয়াস। এইটা একটা পাঠ্য পদ্ধতি হতে পারে। মানে কত অপেক্ষা করে নেই, উপন্যাসের সমাপ্তিতে শেষে বললাম এই মানে হলো নেই, যাত্রাটিতেই মানে আছে। এই যাত্রাটিতে মানে আছে, এইটে খানিকটা স্বীকার করা, গ্রহণ করা, খানিকটা মনে মনে মেনে নিতে পারা খুব সহজ একটা কাজ তা নয়। এটা একটা মোটামোটো কাজ এই কারণে যে আমাদের পরিচিত সাহিত্য পাঠের যে সমস্ত পদ্ধতি চর্চিত হয়ে থাকে সচরাচর, সেই পদ্ধতিগুলি এইটে অ্যালাউ করে না। কিন্তু এইটাও অন্তত পক্ষে আমি বলতে চাইবো যে এই সব ইমোশন, একটা খুব বিখ্যাত প্রবন্ধ আমি পড়লাম, একটুখানি পড়লে ভালো হতো, একেবারে সময় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে আমরা, সেই প্রবন্ধের বিষয় হচ্ছে আমরা আজ যে সমস্ত আবেগ অনুভব করি, আমাদের পূর্বজরাও কি সেই আবেগ অনুভব করতেন? একইভাবে তারা বিষণ্ণ হতেন কি, নাকি এটা নতুন বিষণ্ণতা? ক ভেড়াচাকা খাওয়া, খ আরেকটা ক্ষেত্রে ইউনিক, আগেরটা নয়। আপনি খুশি হতে পারেন, হ্যাঁ সবই বিষণ্ণ, তাই আপনি মনে করুন, কিন্তু সব এক নয়। কারণ সব এক হওয়া সম্ভব নয়। কারণ এই সব অনুভূতিগুলি আসলে দৈহিক নয়, কেবল ইন্টেলেকচুয়ালিও পরিচিত খানিক সম্পর্ক আছে দেহের সঙ্গে, দেহ মাত্র। এই পদ্ধতি যদি, এই দৃষ্টিভঙ্গি যদি খানিকটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি, এই মন যদি নিয়ে উপন্যাসের দিকে, বিশেষ করে একালের উপন্যাসের দিকে, গত 5-7 বছর উপন্যাসের দিকে যাই, তাহলে আমরা ওই উপন্যাসের মধ্যে কেবল একটা বার্তা কিংবা কেবল একটা রসের চেহারা এইটে খুঁজবো, আর না পেলে এটা খারাপ উপন্যাস, এটা বলবো এটা ইউনিক। এই অভিজ্ঞতা আমার আগে ছিল না। এটা বলতে গেলে ওই পূর্ব সংস্কারটি আমাদের খানিকটা খুলে রেখে আসবে। আপনাদের সময় বেশি দিলাম, ধন্যবাদ, এবং তার জন্য দুঃখিত। ধন্যবাদ আপনাকে। এবার আমি অনুরোধ করব সবাইকে আমার শ্রদ্ধা এবং ছাত্রদের আমার শুভেচ্ছা জানাই। বাংলা বিভাগ অভিনন্দন এরকম একটি আলোচনা চক্রের জন্য, যেখানে সকাল থেকে এটা একটা আমাদের জন্য খুবই প্রাপ্তির বিষয়, যেহেতু শুধু একটি কঠিন এবং শুষ্ক একাডেমিক আলোচনা না হয়ে সকাল থেকে নানা ধরনের মাধ্যম নিয়ে এবং নানা ধরনের মোড়ক নিয়ে কথা বলা হচ্ছে। এবং আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই সমস্ত আলোচনার শেষে প্লেনারি 2 ভাষণের আগে আমার অবস্থান আমার জন্য কতখানি টেনশনের, এবং এর আগে আমার যারা সহবক্তা ছিলেন তাদের দু ধরনের দাপট। তারপরে আমার অবস্থান অবশ্যই জেন্ডারভাবে করা যেতে পারে, কিন্তু আমি সেই জেন্ডার আমার অবস্থানকেও আবার একটু সমস্যায়িত করার চেষ্টা করব। যে আলোচনাগুলো হয়ে আসছে বলাই বাহুল্য আমার আলোচনায় তার এক ধরনের কন্টিনিউটি থাকবে, কিন্তু আমি তার সঙ্গে কিছু অন্য কথা এবং কিছু তাত্ত্বিক অবস্থান যোগ করারও চেষ্টা করব। যা প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা হয়েছে অবশ্যই সবার শেষে থাকার ফলে সেই আলোচনাগুলির একটা কন্টিনিউশন বক্তব্যে চলেই আসে। যেমন এর আগেই যেগুলো আলোচনা হয়েছে, যে কথাটা ফাউন্ড কথা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন, যে আমি কালো এবং তার একটা নিজস্ব ফেনোমেনোলজি আছে, সেইটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। এই কথাটিতে আসবো, এই কথাটি ধরেই গত 25 বছরে যে তাত্ত্বিক অবস্থানগুলি তৈরি হয়েছে সেগুলো আমার আলোচনার একটু বিষয় হবে, তা খানিকটা ফেমিনিস্ট স্কলারশিপের জায়গা করেও বটে। কিন্তু আর একটা কথা যেটা বারবার উঠে এসেছে আজকে সকাল থেকে আলোচনা, সম্ভবত গতকালও হয়েছে, যেটাকে আমরা আমাদের সময়সীমা ধরেছি, সেই সময়সীমা শুধু সেই সময়সীমাতে সীমাবদ্ধ কিনা, নাকি সেটা আসলে আমাদের একটা পৌঁছানোর সময়, একটা মোমেন্ট অফ অ্যারাইভাল, তার জন্য আমাদের অনেক আগে থেকেই অনেক দৃষ্টিভঙ্গির আলোচনা করার প্রয়োজন হতে পারে। যেমন আপনি একটু আগে বললেন যে এর আগে আমরা কত ইউরোপীয়, যেটাকে আমরা গ্লোবাল নর্থ বলি, ইউরোপীয় আমেরিকার যে নানা ধরনের তাত্ত্বিক অবস্থান এবং তাদের প্রস্থানগুলি ধরে আমরা সাহিত্য আলোচনা করেছি, সেগুলো আমাদের মাথায় রাখার কথা। যে আমরা যে 2000 থেকে 2026 এসে পৌঁছই, শুধু সেই সময়ের যাবতীয় যোগাযোগ নয়, সেই সময় তৈরি হয়েছে নানা সময়ের যোগাযোগের মধ্যে। সেই জন্য আমি একজনের কথা বলে শুরু করতে চাই। এটা তার জন্ম শতবর্ষ, মহাশিলা দেবী, 1926 থেকে 2026, এবং একটি তার প্রথম উপন্যাসের কথা দিয়ে শুরু করতে চাই, সকলেই জানেন, ঝাঁসির রানী। এবং সেখানে
থেকেই আমাদের অভিজ্ঞতা, যেখানে অভিজ্ঞতা এবং লিভড মানে যাপিত জীবন, এই দুটো নিয়ে যে আলোচনা এবং তার যে নির্দিষ্টতা, যে কোনো মানুষের যাপিত জীবন কি, সেটা যখন উপন্যাসে বা সাহিত্যের পরিকাঠামোয় আসে তখন কে তার অভিজ্ঞতার কথা উপস্থাপিত করেন, যে উপস্থাপনা থেকে অর্থ কিভাবে পাওয়া যায়, যে উপস্থাপনার কোনো বিষয় মানে যার কথা বলা হচ্ছে এবং যিনি বলছেন তাদের মধ্যে ব্যবধানকেই আমরা কি করে পড়বো, এবং ব্যবধান যদি থাকে তাহলে তা দিয়ে কোনো সাহিত্যিক অভিজ্ঞতার অর্থে সত্যি পৌঁছানো যায় কিনা, এইগুলো আমাদের আলোচনার বিষয় হবে। ঝাঁসির রানী আমরা এটা মনে করে দেখি, এবং কেন আমি মহাশ্বেতা দেবীর কথা বলতে চাই তার কারণ আমি একটা আসলে এই গত 25 বছর 26 বছরে একটা লেগাসির কথা ভাবছিলাম মহাশ্বেতা দেবীর 100 বছর উপলক্ষে, এবং আমাদের সঙ্গে এখানে আছেন যাকে আমি লেগাসিতে রাখতে চাইবো অমিতা অগ্নিহোত্রী, এবং আমার বারবার মনে হচ্ছিল এই ঝাঁসির রানী থেকে অন্য পরিসর এবং অন্য মানুষের অন্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক করছেন যে মহিলা লেখক, তার একটা যে লেগাসি আছে মহাশ্বেতা দেবী থেকে পরবর্তীকালে একদম অধুনাকালে অমিতা অগ্নিহোত্রী পর্যন্ত। আমি হয়তো এখান থেকে মহিলা লেখক এবং তার জেন্ডার সংক্রান্ত ধারণা এবং সেখান থেকে কোন গোষ্ঠী নিয়ে তিনি কথা বলছেন, তিনি মহিলাদের নিয়েও কথা বলতে পারেন, তিনি অন্য গোষ্ঠীদের নিয়েও কথা বলতে পারেন, এইটা আলোচনা করে আমি এই সমস্যা, এই সংকটটার কথা বলতে চাইব। আমরা সকলেই জানি যে মহাশ্বেতা দেবী নিজেকে লেখিকা বলতে পছন্দ করতেন না, কথা আজকের অধিবেশনের শুরুতেই আলোচনা করা হয়ে গেছে, এবং আমরা যেন ভুলে না যাই যখন কোনো একজন লেখক / লেখিকা তারা নিজেদেরকে কোনো একটা তাত্ত্বিক এবং কোনো একটা রাজনৈতিক অবস্থানে, আদর্শগত অবস্থানে দাঁড় করছেন, সেটা কোনো একটা পরিপ্রেক্ষিত থেকে উঠে আসে। যে জন্য কাফি একটু আগে দেখালে যে গঠনগত যে স্ট্রাকচারালিস্ট একটা রস, এই অনুভূতির তত্ত্ব, সেটা সমস্ত কিছুকে রাখা যাবে না। নানা সময় নানা কারণে এক একটা অনুভূতি এক একটা চেহারা নেয়, এক একটা আবেগ এফেক্ট এক একটা চেহারা নেয়, একটা ফিলিং এক একটা চেহারা নেয়, সেটা যেমন সময়ের জন্য সত্যি, মানে কাল পরিসরে সত্যি, তেমনি স্থান এবং অবস্থান পরিসরে সত্যি। তো মহাশ্বেতা দেবী কেন নিজেকে লেখিকা বলছেন না? উনি সময়টা যেন ভাবি, মানে উনি যখন বেরিয়ে পড়েছেন তখন উনি 30 বছরও বয়স হয়নি, যখন ঝাঁসির রানী খুঁজতে উনি বেরিয়ে পড়ছেন, এবং তিনি বুন্দেলখণ্ডের নানা প্রত্যন্ত এলাকায় কোথাও থেকে খণ্ড স্মৃতি, কোথাও কোনো একটা লোকশ্রুতি, কোথাও মারাঠি ভাষা শিখে মারাঠি যেটাকে আর্কাইভগুলি মহাফেজখানা সেখান থেকে তুলে আনছে, তুলে এনে উনি লিখছেন, যেটা কিন্তু আমরা বলতেই পারি যে ঔপনিবেশিকতাবাদী যে ইতিহাস এবং ইতিহাস তত্ত্ব, তার একটা বিকল্প, তার একটা অন্যতর কল্পনা, অন্যতর এক ধরনের সেটা ইতিহাস ধারণা হিসেবেও সেটা একটা প্রতি আখ্যান। উপন্যাস কি করে লিখবেন একজন আরবান লেখক, তারও একটা প্রতি আখ্যান। এর ইশারা আমরা ইতিমধ্যেই বেঘরাই জড়িত মানুষ আমরা জানি, অনেক কিছু কথাই আমরা জানি, ইতিমধ্যেই সেগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। সেগুলো নিয়ে কথক কিভাবে আরবান কথক হিসেবে তিনি অন্যরকম একটি ন্যারেটিভ টেকনিক তৈরি করতে পারেন, তার ইশারা তৈরি হয়ে গেছে। কিন্তু কেন মহাশ্বেতা দেবীকে বলতে হচ্ছে, কেন না এই ধরনের যেটাকে বলবো আইটিনারেন্সি, এই যে ভ্রমণ, তা সম্ভবত মহাদেবীর আখ্যা মীরার পরে মহাশ্বেতা দেবী একটা নতুন প্রকল্প, যিনি লেখিকা বলতে তার কাছ থেকে যে ধরনের অন্তঃপুরের গল্প প্রত্যাশা করা হয়, তার কাছ থেকে যে ধরনের অভিজ্ঞতার সার চাওয়া হয়, মহাশ্বেতা দেবী তার থেকে বেরিয়ে গেলেন। ফলে এটা ওর একটা দাবি হইল যে পাচ্ছে মহিলা লেখিকা বলে ওর কাছ থেকে অন্তঃপুরের মধ্যে কোনো ধরনের নেতিবাচকতা নেই, কিন্তু সেই অন্তঃপুরকে নিজের লেখার বিষয় বলে মহাশ্বেতা দেবী বেশি বাছেন। তার বিষয়টাই ছিল বহির্বিশ্ব এবং প্রত্যন্ত মানুষের জীবন। আপনারা জানেন সবাই যে একদিকে যেমন বুন্দেলখণ্ড দিয়ে শুরু করেছেন, তেমনি পশ্চিমবঙ্গ এবং যেটা আমরা বিহার ঝাড়খণ্ড বলি, সেখানে তার যে দীর্ঘ মেয়াদী, মানে আমরা নৃতাত্ত্বিক গবেষণার মতো বলতে পারি, তিনি নৃতাত্ত্বিক, এবং আবারও বলছি তিনি আবার ওই উপনিবেশিকতাবাদী পৌরুষকামী নৃতাত্ত্বিক নন। তিনি একজন, যেখানে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় মহাশ্বেতা দেবী পরে যখন ওর একটা মেমোয়ার গোছের লেখায় লিখছেন, সেখানে তিনি ওর এই ঝাঁসির রানী লেখার অভিজ্ঞতা বলছিলেন যে উনি কীভাবে মানুষের দাওয়ায়, উঠোনের খাটিয়ায় তিনি রাত কাটিয়ে গেছেন, এবং এই কথাটা বলছেন। যিনি নিজেকে মহিলা লেখিকা বলতে চান, যিনি নিজেকে লেখক বলতে চান, তিনি বলছেন যে এই হচ্ছে ভারতবর্ষ, আমাদের একটা দেশ, যেখানে তুমি, আমি তোমার মেয়ে, আমি তোমার মা, আমি তোমার বোন, এই বলে তুমি নিশ্চিন্তে নিরুপদ্রবে কারোর বাড়ির বারান্দায়, কারোর বাড়ির উঠোনের খাটিয়ায় তুমি থেকে যেতে পারো, তারা তোমাকে তোমার অন্ন দেবে। এবং এই
সেইখান থেকে আমার মনে হয়েছে আমরা যে কথাটা বারবার আলোচনা করছি যে গোষ্ঠীর কাহিনী, এবং যিনি লেখক তিনি যদি গোষ্ঠীর বাইরে থাকেন তাহলে এই ব্যবধানটা মিটবে কি করে। এইটা মহাশ্বেতা দেবী থেকে আজকের যারা লেখক তাদের পর্যন্ত এই অবস্থানগুলো খেয়াল করার আছে, এবং সেই খেয়াল করার জন্য আমি দুটো তাত্ত্বিক প্রস্থানের কথা বলবো। এই দুটি তাত্ত্বিক প্রস্থানটা যেমন আমরা সকাল থেকে শুনছি, পুরুষ নারী অবশ্যই তাদের মধ্যে একটা পিতৃতান্ত্রিক ব্যবধান আছে, তাদের সামাজিকতায়, তাদের বেঁচে থাকায়, এবং তাদের এমনকি প্রতিবাদের ধরনেও পিতৃতান্ত্রিক নিগড় আছে, এবং তাতে উভয় পক্ষে নারী পুরুষ, যে কারণে আগের যশোভারতী বললেন বোধহয় যে পুরুষ এবং পুরুষতান্ত্রিকতা এই দুটো যে আমরা জয়াকেও এটা বললেন যে আমরা এই দুটোকে যেন আলাদা করতে পারি। তো সেই যে পিতৃতান্ত্রিকতার নিগড়ে পুরুষ এবং মহিলা তাদের যেভাবে নির্মাণ করা হয়েছে, হয়তো গত 25 বছরের আলোচনায় এক ধরনের নারীবাদী দৃষ্টিভঙ্গি তাকেও ক্রিটিক করতে ডাকে। তো এটার জন্য আমি একটু আগে ফিরে যাবো, বিশেষত 1980-র সময় থেকে আমেরিকাতে, উত্তর আমেরিকাতে বিশেষত কৃষ্ণাঙ্গ যারা, তারা ওইখানে যে সিভিল স্ট্রাগল চলছে, যেটাকে আমরা বলতে পারি সিভিল মুভমেন্ট চলছে, তার মধ্যে দিয়ে উঠে আসছে কামতির অধিকার, কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার, এবং কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারের হাত ধরে কৃষ্ণাঙ্গ নারীর অধিকার। এবং সেখানে বেল হুকস নামে একজন ফেমিনিস্ট আছেন, যিনি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। তার একটা বই হচ্ছে অ্যান্টাই অবমান, আমিও কি নারী নই। তো এই যে যখন আমরা মহাশ্বেতা দেবী কেন নিজের নারী অবস্থাকে নাকচ করছেন, আর কেন একজন বলছেন তোমরা যাকে নারী বলে বোঝো, আমি কালো নারী, আমিও কি নারী নই, ফলত আমাদের নানা সময়ে নারী বলতে আসলে যে একটি আসলে তার্কিক অবস্থান, শুধু সেটা বায়োলজিক্যাল অবস্থান নয়, যে আমরা যেমন অনির্বাণের আলোচনায় একটা জায়গায় দেখলাম যে মাতৃশরীর, এই জৈবিক মাতৃশরীর, তাকে কিভাবে প্রতীক ধরে তিনি তার সাহিত্য সমালোচনার দিকে গেলেন। ফলে আমরা যেন শরীর যা কিনা সামাজিকভাবে নির্মিত এবং তা কখনো কখনো প্রতীকী, এই পুরো আলোচনাটার মধ্যে দিয়ে যেন আমরা এই নারীবাদ, নারী পুরুষ কাকে বলা হচ্ছে, কে কখন নিজেকে নারী বলে ক্লেম করছেন, ধরা যায় বেল হুকস কাকে নারী বলে নিজেকে ক্লেম করতে চাইছেন না, অথচ যখন ঘুরে বেড়াচ্ছেন জনপদের মধ্যে দিয়ে 1950s-এর বুন্দেলখণ্ড, বলছেন আমি তোমার মা, আমি তোমার মেয়ে, সেই নারী জন্মকেই তিনি বা আমি তোমার বোন, এইটা নিচ্ছেন। এর মধ্যে যে এক ধরনের নারীবাদী স্ট্র্যাটেজি আছে, যদিও মহাশ্বেতা দেবী নিজেকে কখনো নারীবাদী বলছেন, আমি কিন্তু এরকম কিছু দাবি করতে চাইছি না, কিন্তু আমি বলছি এই কথাগুলোর মধ্যে দিয়ে এক ধরনের নারীবাদী প্রতর্কের দিকে আমরা যেতে পারি, যা আমাদের সাহিত্য সমালোচনায় কাজে লাগতে পারে। এটুকুই আমার বলার উদ্দেশ্য, এটি আমার প্রস্তাব, যে এই অবস্থানগুলি যা কিনা আমরা লেখক এবং অ্যাক্টিভিস্টদের জীবনের মধ্যে হতে দেখছি, তাদের লেখার মধ্যে হতে দেখছি, তা আমাদের একটা পঠন পদ্ধতি তৈরি করতে সাহায্য করবে। আমরা জানি যে এই বেল হুকসের পরে বিরাট একটা জায়গা খুলে যায়, যেখানে নারীকে, নারীর অধিকার কি, তার নির্বাচনে দাঁড়ানো, তার অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া, এই দাবিগুলোর যে শ্বেতাঙ্গ নির্দিষ্টতা ছিল, সেটার সঙ্গে সঙ্গে কালো মানুষের অধিকার এবং কৃষ্ণাঙ্গ মানুষ এবং কৃষ্ণাঙ্গ নারীর অধিকারে পর্যবেসিত হয়। এবার আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, ভারতীয় উপমহাদেশ এবং অঞ্চলগুলির দিকে তাকাই, কোনোটা বঙ্গভাষী যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনোটা মারাঠি ভাষী, কোনোটা তামিল ভাষী, কোনোটা উর্দু হিন্দি ভাষী, কোনোটা অসমীয়া ভাষী, তাহলে এই প্রদেশগুলির মধ্যে যে মুখ্য স্বর যেটাকে আমরা বলতে পারি সক্রিয় নাগরিক স্বর, তার অপর কারা এবং সেই অপর নারীরা কারা। আমরা যাকে বাংলা সাহিত্য ভাবছি, বাংলা সাহিত্য বলে অভিহিত করছি, সেই আন্তঃপ্রাদেশিক ছবির মধ্যে কারা অপর আমরা সকলেই জানি। মহাশ্বেতা দেবী এক ধরনের এক গুচ্ছ অপরের দিকে তাকিয়েছিলেন, তার মধ্যে গোষ্ঠী যেমন আছে তেমনি গোষ্ঠীর নারীরাও রয়েছে। তেমনিভাবে এই অপর হিসেবে আমরা যদি তথাকথিত আদিবাসী জনজাতি, তথাকথিত নিম্নবর্ণ এবং তথাকথিত সবর্ণ হিন্দু ব্যতীত যে নিম্নবর্ণ এবং হিন্দু ব্যতীত যে অন্যান্য ধর্মগোষ্ঠী, যারা কিনা ভীষণভাবে প্রান্তিক হয়ে রয়েছে, নানাভাবে প্রান্তিকতা তৈরি নতুন নতুন চেষ্টা করা হচ্ছে, তাহলে সেখানে লেখকের অবস্থান কি, বা সেই অপরের কাহিনী পড়ার জন্য আমাদের পাঠ্য পদ্ধতিটা কি হবে, অপর কি। কাজে আমার আলোচনায়
এই ক্ষুদ্র আলোচনায় আমি দুটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি। একটি হচ্ছে কে উপস্থাপনা করে, আর যাকে উপস্থাপনা করে তার আইডেন্টিটি, তার আত্মপরিচয় কি। এই দুটি আমার আলোচনার বিষয়, যে আত্মপরিচয় কি। আত্মপরিচয়ের মধ্যে যেটা কাফি ইতোমধ্যে বলে দিলেন যে তার মধ্যে অভিজ্ঞতা আছে, লিভড এক্সপিরিয়েন্স আছে, আর যে লিভড এক্সপিরিয়েন্স আছে তার তো কৃষ্ণাঙ্গ মানুষ হিসেবে, আদিবাসী জনজাতি হিসেবে, নিম্ন বর্ণ হিসেবে। কাজে এইগুলো কে বলবে, এখতিয়ার কার, এবং সেই এখতিয়ারটা কিভাবে নেওয়া যেতে পারে, এবং এই প্রসঙ্গে সাহিত্য সমালোচনা কি কথা বলেছে। 1990-এর সময় থেকে একটা ডিবেট শুরু হয়। কেন 1990-এর সময় থেকে? ধরা যাক মহাশ্বেতা দেবী যখন আদিবাসী জনজাতিদের কথা বলছেন, বা যখন তিনি নিম্নবর্ণীয় মানুষের কথা বলছেন, বা তিতাস একটি নদীর নাম লিখছেন, বা মহাশয় বৃত্তান্ত লিখছেন দেবেশ রায়, তখন তো আমরা এই প্রশ্নটা করছিলাম যে তারা তো দলিত নন, তারা তো নিজেরা নিম্নবর্ণীয় নন, ফলে তাদের লেখার মধ্যে ওই অথেন্টিসিটি আছে কিনা, এই প্রশ্নটা তখনই আসতে শুরু করছে। আপনারা খেয়াল করবেন 1980-র সময় থেকে, যখন দলিত একটি বিশ্লেষক ক্যাটেগরি হিসেবে, সেটা সাহিত্য সমালোচনার মধ্যে এবং সামাজিক অ্যাক্টিভিজমের মধ্যে, সামাজিক যে মুভমেন্ট, আন্দোলন, তার মধ্যে জায়গা নিচ্ছে। ফলে যারা দলিত আন্দোলনে, তারা এই প্রশ্নটা করছেন যে প্রেমচন্দ্রের লেখা কি করে দলিত রাজনীতির অঙ্গ হতে পারে, কারণ প্রেমচন্দ নিজে তো দলিত ছিলেন না, ফলত তার দলিতকে দেখার মধ্যে এবং বলার মধ্যে এক ধরনের স্তর ব্যবধান থেকে যেতে পারে। যখন থেকে 1980-র সময় থেকে আমরা একরকম করে দলিত পলিটিক্স এবং দলিত পলিটিক্স দেখতে পাই, তাতে কিন্তু এই ব্যবধানের কথাটা বারবার উচ্চারণ হয়েছে, কারণ তাদের মনেই হচ্ছিল, দলিত যারা পলিটিক্স এবং পলিটিক্সের চর্চা করছিলেন, তাদের মনেই হচ্ছিল যে দলিত যে দলিত যে দৃষ্টিভঙ্গি, তা যেহেতু দলিত এক্সপিরিয়েন্সের সঙ্গে জড়িত, সে যাপিত জীবনের সঙ্গে জড়িত, তা বাইরে কেউ বুঝতে পারে না, সেটা বোঝা সম্ভব নয়। তাহলে আমরা কি করে আজ অব্দি মহাশ্বেতা দেবী বা দেবেশ রায়ের লেখাকে কেন আমরা সেইভাবে ক্রিটিক করতে পারছি না, বা প্রেমচাঁদকে? কেননা আমি আবারও মহাশ্বেতা দেবীর এই কথাটাকে আমাদের একটা স্ট্র্যাটেজিক বোঝার জায়গায় নিয়ে যেতে চাইছি, যে আমি তোমার মা, আমি তোমার মেয়ে, আমি তোমার বোন, এইটার মধ্যে এক ধরনের, আমি সিম্বলিক্যালি এটা পড়তে আহ্বান করছি, যে এর মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক এথিক্যাল পজিশনিং আছে। যে আলোচনাটা, যে কথাটা বলতে শুরু করেছিলেন নারীবাদীরা এই 1990-এর সময় থেকে। শর্মিলা রেগে নামে একজন মারাঠি ভাষাভাষী নারীবাদী আছেন, তিনি বলেছিলেন যে যদি দলিতরাই শুধু দলিতদের কথা বলবে, তাহলে যাবতীয় দলিত জীবনের অভিজ্ঞতা, বা সেই অর্থে যে কোনো প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, যে কোনো মাইনরিটির অভিজ্ঞতা, তাহলে অপেক্ষা করে থাকতে হবে যতক্ষণ তারা বলছেন প্রথমত, এবং দ্বিতীয়ত তাদের উত্থান, তাদের এক্সপ্রেশনের দায়িত্বখানি তাদেরই থাকবে। ফলত যেটাকে আমরা মূল স্রোত বলছি কেন্দ্র, আর যেটাকে প্রান্তিক বলছি, তার সঙ্গে যে চিরায়ত ব্যবধান, যেটা কিনা লিভড এক্সপিরিয়েন্স বেসড, যেটা এথিক্যাল কানেকশনের উপরে নয়, এক্সপিরিয়েন্স বেসড, তা তো কোনোদিনই বোঝা যাবে না। সেই জন্য শর্মিলা রেগে একটা ডাক দিয়েছিলেন, যেটার সঙ্গে জড়িত আছে একটা বিরাট বড় অন্য নারীবাদী চেতনা, যাকে বলা হয় স্ট্যান্ড পয়েন্ট এপিস্টেমোলজি। যে যদি আমি শর্মিলা রেগের কথা ফিরে আসছি, তার আগে স্ট্যান্ড পয়েন্ট এপিস্টেমোলজি কি এক সেকেন্ডে বলে নিই। সেটা হচ্ছে যে ক্ষমতা কিভাবে আগ্রাসী হয়, কিভাবে প্রান্তীয় মানুষের উপর ক্ষমতার আগ্রাসন চলছে, তা বোঝা যায় একমাত্র প্রান্তিক অবস্থান থেকে। তা ব্যক্তি মানুষের জন্মগত অভিজ্ঞতা নির্ভর যেমন, তেমনি এটি একটি তাত্ত্বিক গবেষণামূলক অবস্থান, এটি একটি এথিক্যাল অবস্থান। যে কারণে দেখবেন শর্মিলা রেগে বলছেন, ফলত শুধু দলিত মহিলারা তাদের কথা বলবে সেটা নয়, এই বক্তায়ন কিন্তু নন দলিত মহিলারা, তারা দলিতের উপর অত্যাচারকে পলিটিক্যালি বুঝিয়ে এথিক্যালি কানেক্ট করে তারা বলতে পারেন, এইটা তাদের নিজস্ব এথিক্যাল গ্রোথ এবং এথিক্যাল রেসপন্সিবিলিটি। অবশ্যই এটা ক্রিটিক হয়েছিল, গোপাল গুরু নামে একজন ক্রিটিক, দলিত ক্রিটিক, এইভাবে বলছি বোঝার সুবিধের জন্য, তিনি বলেছিলেন না, কারণ সবসময় যিনি শহরের নারীবাদী, যিনি শহরের লেখিকা স্ল্যাশ লেখক, তারা সবসময় যদি তারা বলে দিতে থাকে, তাহলে তারা প্রান্তিক মানুষের, যিনি হন না কেন, তার যে লিভড এক্সপিরিয়েন্স, তারা সেটাকে ইন্টারপ্রেট করছে, তারা তাদের পক্ষ থেকে বলে দিচ্ছেন। ফলে যে প্রশ্নগুলো প্রথম থেকে বারবার হচ্ছে, যেটা
আব্দুল কাফি বারবার বললেন যে এই হাতেম ছাইয়াল এর চটিতে পা পড়ানো কি সহজ, কিন্তু যেটা শর্মিলা রেগে বলছিলেন তারপর থেকে আলোচনা হচ্ছে সহজ নয়, অসম্ভব প্রায়, এবং কখনোই এই গ্যাপটা মেলানো যাবে না, এবং সেইটাই হবে তাত্ত্বিক অবস্থানে জোরের জায়গা যে একটা গ্যাপ আছে, কিন্তু সেটা স্ট্র্যাটেজিক এথিক্যাল একটা পজিশনিং এর মাধ্যমে সেটাকে নিষ্পন্ন করার চেষ্টা করা। যেগুলো আমি জানি এই ঘরের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা কোনো একটা গোষ্ঠীভুক্ত হয়ে সেই গোষ্ঠীকে নিয়ে কাজ করছেন, যেমন আমরা জানি যারা ব্ল্যাক আমেরিকান অথর তারা স্লেভারি নিয়ে উপন্যাস লিখেছেন, বা তারা এই যে স্লেভারির মধ্যে যে দাসপ্রথার মধ্যে উত্তর আমেরিকাতে কি ভয়াবহ অত্যাচার হয়েছিল সেগুলো নিয়ে লিখছেন। আমরা তাহলে কি বলবো যে যারা সেই জীবনে সেই গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন তারা তাদের লেখাটাই আমরা ধরে নিচ্ছি যে তাদের লেখাটাই হচ্ছে সবচাইতে অথেন্টিক সব? এবার আমরা এটাকে যদি আরেকটু আনপ্যাক করার চেষ্টা করি, যদি টনি মরিসন বিলাভেড লেখেন, যদি আজকে মীনা কান্দাস্বামী কোনো একটি দলিত গ্রামে সবর্ণরা এসে সবাইকে অত্যাচার করে মানে মাস লটার করে ফেললো এটা নিয়ে লেখেন, এবার টনি মরিসন এবং মীনা কান্দাস্বামী একজন জন্মসূত্রে দলিত, একজন জন্মসূত্রে ব্ল্যাক আমেরিকান, তাহলে তাদের সবচেয়ে বেশি লিভড এক্সপিরিয়েন্সের উপর হক আছে, অধিকার আছে আমরা ধরে নিচ্ছি। কিন্তু আবারও আমরা এই জন্মসূত্রে পাওয়া আত্মচিহ্নের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এর একটা সময়ের সারণীতেও যেতে হবে। যে অভিজ্ঞতার কথা টনি মরিসন বলছেন সেটা তার 2 প্রজন্ম আগের অভিজ্ঞতা। মীনা কান্দাস্বামী এখন তিনি আমেরিকাবাসী, তিনি যে অভিজ্ঞতার কথা বলছেন 2 প্রজন্ম আগের অভিজ্ঞতা। ফলত আমরা যেভাবে লিভড এক্সপিরিয়েন্সকে এক ধরনের অটুট গোষ্ঠীবদ্ধ আইডেন্টিটি ইনসেন্ট করে দেখছিলাম, হয়তো যদি আমরা সময় যার উপর দাঁড়িয়ে আছে আমাদের আলোচনার মূল প্রতর্ক, যদি আমরা সময়কে রাখি তাহলে একটা জেনারেশনাল গ্যাপ তৈরি হয়েছে। আমরা পার্টিশনের গল্প ধরি, ধরা যাক আমার দুদিক থেকে বাবার এবং মায়ের দিক থেকে পরিবাররা প্রথমত দেশভাগ এবং তার পরবর্তীকালে 1971-এর আগে দুদিক থেকে তারা পশ্চিমবঙ্গে এসেছে। এবার আমরা সকলেই জানি যে আজ অব্দি সেই ন্যারেটিভগুলো তুলে নেওয়া হচ্ছে যা কিনা দেশভাগের যে ক্ষত সেটার এক ধরনের মৌখিক আর্কাইভ তৈরির জন্য। কিন্তু যেহেতু আমি ওই পরিবারভুক্ত, আমি তৃতীয় প্রজন্ম, আমার পক্ষে কি ওই যেটাকে বলা হলো দ্য সোর্স অফ পেইন যেটা কাফি বলছিলেন, আমি তো তার থেকে 2 ধাপ সরে আছি। আমার কাছে অবশ্যই সেটা রয়েছে, কিন্তু তার থেকে আমি তো প্রকৃতভাবে লিভড এক্সপিরিয়েন্স হিসেবে, আমার ওটা মেমরি লিভড এক্সপিরিয়েন্স হিসেবে আমি তো 2 ধাপ সরে আছি। বলতো আমার ক্ষেত্রেও যদি আমি আজকে আমার পরিবারের পার্টিশন দেশভাগ জনিত কতর কথা বলতে যাই, আমাকে তো সেটাকেও নিয়ে আসতে হবে। এই প্রসঙ্গে অনিকেত জাওয়ারে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশনের কথা বলেছে যে আজ অব্দি দলিত পলিটিক্স দাঁড়িয়ে আছে অপারেশন যাবতীয় রকমের লাঞ্ছনা, যা কিনা প্রায় 2000 বছরের টানা একটা ইতিহাস। অনিকেত জাওয়ারে একটা কথা বলছে, কিন্তু দলিত পলিটিক্সের মধ্যে কোথাও কোথাও সেই যন্ত্রণার সঙ্গেও যোগ হওয়া দরকার, স্পেশালি যেটা আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশন বলি। তারপরে দলিত প্রজন্মগুলির মধ্যে দিয়ে যে নতুন ধরনের যেটা বিং তৈরি হয়েছে, সেখান থেকে যে জয় এবং সেখান থেকে যে ধরনের আমরা বলতে পারি জেনারেশনাল গ্যাপ, সেটা থেকে অন্য এক ধরনের পলিটিক্সের কথা আলোচনার কথা অনিকেত জাওয়ারে মানে তার মৃত্যু কিছুদিন আগে থেকেই যে কথাগুলো বলছিলেন যে আমরা যেন দলিত পলিটিক্স এবং দলিত পলিটিক্স এটাকেও যেন একটা জেনারেশনাল মাত্রায় রাখতে পারি। নয়তো আমরা মীনা কান্দাস্বামীকে হয়তো জেনারেলি একজন দলিত লেখক / লেখিকা বলে আলোচনা করে ফেলবো। আমরা যদি মীনা কান্দাস্বামী যিনি একজন দলিত সম্প্রদায়ভুক্ত, তার লেখার মধ্যে যে পুরো রেপার্টওয়ারের মধ্যে যে ধরনের বহুত্ব, কখনো উনি দলিত কোনো একটি গ্রামের একদম তার উপরে সবর্ণদের অত্যাচারের কথা লিখছেন, কোথাও তিনি তার কবিতার মধ্যে অত্যন্ত ফিয়ার্স এক ধরনের ফিমেল ইরোটিক প্যাশনের কথা বলছেন, কোথাও তিনি তামিল যে ক্লাসিক্যাল সাহিত্য তিরুক্কুরাল সেখান থেকে ভীষণ ইরোটিক কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করছেন। ফলত আমি এই কথাটায় ফিরে আসতে চাইছি, যখন আমরা দলিত, আদিবাসী জনজাতি, মুসলিম
পার্সি, বৌদ্ধ, যা যা কিছু আমরা সবর্ণ হিন্দু, সবর্ণ হিন্দু এই আত্মপরিচয়ের পরিপ্রেক্ষিতে প্রান্তিক এবং মার্জিনাল মাইনরিটি এই হিসেবে দেখি, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসকে তার নানাবিধ ডাইমেনশনে, তার নানাবিধ অক্ষে পেলে দেখার দরকার আছে। এবং এই নানাবিধ অক্ষে পেলে যে কোনো একটি আইডেন্টিটিকে দেখার যে তাত্ত্বিক ধারণা তা তৈরি হয়েছে গত 25 বছরে, যে জন্য আমি এটার দিকে নজর দিতে চাইছি। সেটাকে এটার বাংলা কি করা যায়, এখানে দুজনই আছেন এর অত্যন্ত ভালো বাংলা পরিভাষা দিতে পারেন, অনির্বাণ এবং কাকি দুজনই, আমি ওদের দিকে এটা ছুড়ে দিচ্ছি। ইন্টারসেকশনালিটিস, এই ইন্টারসেকশনালিটিস এই যে তাত্ত্বিক অবস্থানটা, এইটা আমাদের গত 25 বছরের প্রাপ্তি হিসেবে আমরা দেখতে পাই। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এখন নিবেদিতা মেনন, হয়তো আপনারা এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে নিবেদিতা মেনন নামে, উনি রিসেন্টলি জেএনইউ থেকে পলিটিক্যাল সায়েন্স পড়াতে নিয়ে রিটায়ার করেছেন। আপনারা অনেকেই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় তার রিটায়ারমেন্টের যে অনুষ্ঠানটা সেটা খুবই ভাইরাল হয়ে গিয়েছিল। তিনি মোটামুটি 1990-এর সময় থেকে এই কথাগুলো বলতে শুরু করেন যে মহিলা এই কথাটিকে এককভাবে, যেটা বলছেন 1980-র সময় থেকে ব্ল্যাক আমেরিকান ফেমিনিস্টরা, সেটা 1990 তার পরের থেকে নিবেদিতা মেনন এবং অন্যান্যরা বলতে শুরু করছে। আপনারা সকলেই জানেন তার আগে গায়ত্রী চক্রবর্তী শ্রীধর এবং চন্দ্রা কালকাতে মহান্তি এরা কিভাবে পশ্চিমা শ্বেতাঙ্গ মধ্যবিত্ত মহিলার থেকে ভারতীয় মহিলাদের প্রসঙ্গগুলো আলাদা, তাদের জেন্ডার ফরমেশন আলাদা, ফলত তাদের মধ্যে কোনটাকে বলা হবে রাইটস আর কোনটাকে বলা হবে রাইটসের প্রসঙ্গে ধরা যাবে না, সেগুলো নিয়ে তারা দীর্ঘ আলোচনা করেছে। এবার নিবেদিতা মেননের এক্ষেত্রে ইন্টারভেনশন হচ্ছে, নতুন দেখানোর জায়গা হচ্ছে যে মহিলা বললেই হবে না, সেই মহিলার একটা ধরনের জাতপাত বিষয়ক আইডেন্টিটি আছে, তার ক্লাস আছে, তিনি শহরে থাকেন না গ্রামে থাকেন, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি, তিনি কোন ধরনের কাজ করেন, শ্রমে কোথায় তিনি আছেন, এই বিরাট পুঁজিবাদী ব্যবস্থা অন্যদিকে যে আমাদের সামন্ততান্ত্রিক যে রেসিডুয়াল যাকে বলা হয়, সেখানে তার অবস্থান কি, এই পুরোটার মধ্যে দিয়ে রোমানকে দেখতে হবে। ফলে এই আমরা যখন কোনো একটি পাঠ্যবস্তুর মধ্যে মহিলা এবং পুরুষ একে ভাগ করছি, তখন মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রে কিন্তু তাদের জেন্ডারকে দেখার জন্য এরা আহ্বান করছেন। এবং তার উপরে দাঁড়িয়ে যা বলছেন 2015 অনওয়ার্ডস নিবেদিতা মেনন, তার পরবর্তী 10 বছরের বিরাট একটা নারীবাদী পাঠক পদ্ধতি তৈরি হয়েছে, যে শুধু মহিলা এবং পুরুষ বলে দিলে হবে না, পুরুষও নানা রকম এবং মহিলাত্বও নানা রকম, এবং তার সঙ্গে নানা ধরনের সামাজিকতার যোগ রয়েছে। এবার নির্ভর করছে কোন সামাজিকতায় ওই নারী বা পুরুষটি অবস্থান করছে, কোন পাঠে আমরা সেই অবস্থানটা পাচ্ছি, সেই প্রান্তিকতা ক্ষমতার সেই ব্যবহারকে সবার আগে দেখে বোঝা। যেমন ধরা যাক কোনো একজন মহিলার ক্ষেত্রে হয়তো ক্লাস বেশি শক্তিশালী হয়ে উঠছে কাস্টের থেকে, কোনো মহিলার ক্ষেত্রে তার ক্লাসের ঠিক ক্লাস এবং তার তিনি শহরে থাকেন না গ্রামে, সেইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা ইন্টারসেকশনাল যারা ফেমিনিস্ট তারা বলছে কোন ক্ষমতা তার উপরে বেশি প্রযুক্ত হচ্ছে সেটা দেখে তার অবস্থানটাকে বিবেচনা করে অন্য দিকগুলোকে নিয়ে আসা, শুধু মহিলা বা শুধু পুরুষ বলে নয়। তার ফলে নারী পুরুষের যে আলোচনা, তাতে একদম এককভাবে পুরুষ মাত্রেই আগ্রাসী আর নারী মাত্রেই সে হচ্ছে আগ্রাসনের তলায় থাকে, এইটা থেকে আলোচনাটাকে অনেক বৃহত্তর করে নেওয়া হয়। আর বেশি সময় নেই, আমি শুধু এই আলোচনাটা থেকে একটু ভরকাই দিয়ে ছেড়ে দিতে চাই। তার পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে 1990 থেকে এই পুরো যে সময়টা আমরা চলে এসেছি, তা যেমন ইন্টারসেকশনাল ফেমিনিজমকে, নারীত্ব এবং পুরুষত্বকে প্লুরালিজমের মধ্যে রাখে, তার ফলে সাহিত্য পঠনকে আরো এক্সাইটিং করে তোলে। যদি জেন্ডার রিডিং করতে হয়, আমরা সকলেই জানি, আমরা যারা এই ঘরের মধ্যে রয়েছি তাদের যে কোনোভাবে হোক সাহিত্য পঠনের মধ্যে জেন্ডারকে পড়তেই হয়। এবার জেন্ডার সেক্সুয়ালিটির প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেক্সুয়ালিটি শুধু ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে বা ডোমেস্টিক ভায়োলেন্স, রিপ্রোডাকশন এবং জনজাতির প্রতি অত্যাচার শুধু এর উপরে দাঁড়িয়ে নেই, মানে রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়ালিটির ধারণা আপনারা জানেন গত 25 বছরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায়
জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটাকে ডিকনস্ট্রাকশন শব্দটা ব্যবহার করেছেন আব্দুল কাফি, কুইয়ার শব্দটা ব্যবহার করেছেন অনির্বাণ। ফলত এর মধ্যে এক ধরনের ডিকনস্ট্রাকশনিস্ট ফেমিনিজমের জায়গা থেকে এমনকি নারী শরীর এবং ফেমিনিনিটি, পুরুষ শরীর এবং ম্যাসকুলিনিটি, এবং নারী এবং পুরুষের মধ্যে যে ধরনের যৌন সম্পর্ক তার বাইরে বহুবিধ, যেটাকে বলতে পারি আত্মপরিচয়, যা ছিল আমার আলোচনার বিষয়, নানাবিধ আত্মপরিচয় শুধু ফেমিনিজমের স্তরে নয়, সাহিত্য পঠনের স্তরেও চলে এসেছে। বিশেষত আমরা যাদবপুরে বাংলা বিভাগ এবং তুলনামূলক সাহিত্যে বারবার আমরা এরকম এমফিল যখন ছিল এমফিলে এবং পিএইচডিতে আমরা এরকম প্রপোজাল পাচ্ছি বাংলা সাহিত্যে কুইয়ার রাজনীতি এবং কুইয়ার ব্যক্তিদের অবস্থান। নিশ্চয় বিশ্বভারতীতেও সেই রকম অভিজ্ঞতা সবার হচ্ছে এবং তাও একটি নতুন অভিজ্ঞতা। এটা কিন্তু গত 25 বছরের বলতে পারি ক্রমবিকাশের মধ্যে দিয়ে এটা হয়েছে। ক্রমবিকাশ বলতে শ্রীরাধার ক্রমবিকাশ মনে পড়ে যায়, সেটা অনেক দীর্ঘ আলোচনা। তো এইটুকুই ক্রমবিকাশের কথা বলে আমি এখানে থামছি। আমাকে দেওয়ার সময় শেষ হয়ে গেছে, নিশ্চয়ই এরপরে একটু আমরা আলোচনার সুযোগ পাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি তাদের সঙ্গে আলোচনা। নিজেদের যাপিত জীবনের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে আজকে বলা হচ্ছে বা মেলেনি। হ্যাঁ মাইক আছে তো। আত্মঘাতীকেও হতে পারে। বিষয়টা হলো যে যাপিত জীবনের কথায় একজনের কথা বলে বলা হচ্ছে মহিলাদের মধ্যে যিনি আশাপূর্ণা দেবী, আর যিনি ভীষণ ভুল বোঝা, মানে বহু বছর তাকে পড়া হয়নি কারণ তিনি বড় বোন ছোট বোনদের গল্প লিখতেন। এখন যখন তাকে পড়ি বুঝতে পারি যে তিনি যে জিনিসটাকে ডেপিক্ট করছেন সেটা ভীষণভাবে একটা সময়ের, একটা সমাজের এবং একটা ব্যক্তির, মানুষের, কিন্তু সেটা ভীষণভাবে যাপিত একটা বেদনা। কিন্তু বেদনাটা আমাদের স্পর্শ করে। মানে একটা ছোট গল্প বলছি যে একটি মেয়ের 12 বছর স্বামী নেই বাড়িতে, সে কেন ঠোঁটে রং গালে রং মেখেছে, সে কেন রঙিন শাড়ি পরেছে, তার অন্যান্য জায়েরা তাকে বলে যে 12 বছর পরে যদি কেউ নিরুদ্দিষ্ট থাকে তার শ্রাদ্ধ করে বিধবার বেশ দিতে হয়। গল্পটা শেষ হচ্ছে যে সে বিধবার বেশ দিয়ে বাড়িতে ঢুকছে। এখানেই গল্প শেষ করে দিলেন আশাপূর্ণা। কিন্তু ওই যে বেদনাটা, এটা কিন্তু আজকের বাঙালি মেয়েরা একেবারেই রিলেট করতে পারার কথা না, কিন্তু আমরা কোথাও একটা ওই পেইনটা ফিল করি। আমি জাস্ট এটা মানে ছুড়ে দিলাম আপনাদেরকে। অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী, কারণ এই আলোচনা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি যেমন অনিতাদির লেখা নিয়ে আমার আরেকটু বলার ইচ্ছে ছিল, মহাশয় দেবী সূর্য সেটা আমি গেলাম না। তাহলে আশাপূর্ণা দেবী এই আলোচনা অবসংখ্যাত, এবং বিশেষত আমরা যেমন মহাশয় দেবী থেকে অনিতাদির একটা অন্য প্যারাডাইম দেখছি, যারা ডোমেস্টিকের বাইরের কাহিনীগুলো বলছেন এবং অনেক মাঝামাঝি জায়গাও তৈরি করছেন। আশাপূর্ণা দেবী এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই যিনি যখন লিখছেন তার সঙ্গে যিনি করছেন তার একটা সময় জ্ঞান থাকতেই পারে, কিন্তু মহাশ্বেতা দেবী একজন হচ্ছে আর্কাইভের মতো, উনি একজন ক্রনিকলার, যারা ক্রনিক্যাল লিখছেন। যেমন ইসমাত চুগতাইকেও বলতে পারি যে কথা হচ্ছে ডোমেস্টিসিটি নিয়ে, গার্হস্থ্য জীবন নিয়ে, এবং গার্হস্থ্য জীবনে যেন বা মনে হচ্ছে কোনো মহিলার কোনো স্বর নেই, যেন বা আপাতভাবে কোনো ধরনের, যেটাকে আমরা খুব সহজে ডিফারেন্স বলে চিহ্নিত করতে পারি, এক ধরনের নারীবাদী মুক্তি যেন শুধু ডিফারেন্স
সায়েন্স দিয়ে চিহ্নিত হয়, আশাপূর্ণা দেবী কোনো চরিত্রতা করে না। এবং আমার মনে হয় খুব থ্যাংক ইউ এই প্রসঙ্গটা ধরিয়ে দেওয়ার, যে আসলে আমাদের নারীবাদ যে এবং নারীবাদী উচ্চারণ যে কত রকম হ্যাঁ এবং না মেনে নেওয়ার মধ্যে যে কত ধরনের নারীবাদী বেঁচে থাকা আছে। নারীবাদী বেঁচে থাকা বলতে আমি হয়তো সংক্ষিপ্ত করে বলছি, যে তার মধ্যে নিজের মতো বেঁচে থাকা আছে, যেখানে আর কোনো সম্ভাবনা নেই। যেমন রাশি সুন্দর, আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু তিনি নিজের চৈতন্য ভগবত পড়বেন বলে লেখা শিখছেন। ওর মনে হচ্ছে উনি কিছু র্যাডিক্যাল করছেন, ওর মনে হচ্ছে উনি উল্লঙ্ঘন করছেন, কিন্তু আদতে এটা উল্লঙ্ঘন হয়ে যাচ্ছে। সেই জন্যে মানে আশাপূর্ণা দেবীর কাহিনীগুলি আমার মনে হয় সেই দিক থেকে যে সবসময় না বললে, সবসময় বিরোধিতা করলেই যে নিজের মতো বাঁচতে পারা যায়, সমাজের পুলিশ থেকে নাও থাকতে পারে। লেখাটা সাবভার্সন এবং এই 12 বছর যে মেয়েটি করে গেছে কারো কথা না শুনে, পরে যদি সে নাও করতে পারে, তাকে যদি একই নর্মের মধ্যে থাকতে হয়, তাকে যদি বিধবাই হতে হয়, সেই 12 বছরে কিন্তু সে কখনো সেটা মানতে চায়নি। এই যদি সে একটা সেকেন্ডের জন্য মানতে না চায় বা নিজে মনে ভাবে বা যা তার করার কথা নয় মহিলা হিসেবে, ধরা যাক সে কোনো একটা মন্ত্র তার পড়ার কথা নয় মহিলা হিসেবে, আমরা মন্ত্র পড়া বললেই তো ধর্ম বলে ফেলি, কিন্তু যে মন্ত্র তার পড়ার কথা নয়, যে প্রার্থনা তার করার কথা নয়, যেভাবে সে যদি সেটা করে ফেলে, সেটাও কিন্তু আমি বলবো তার নিজের মতো হয়ে ওঠা। কাজে এটা থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা। সরি, একটু যোগ করছি, যেমন অনেকেই আমরা যখন একসঙ্গে আলোচনা করি, তারা তাদের মা বা দিদিমার কথা বলে যে তাদের জীবনের মধ্যে তো কিছু হয়ে ওঠা নেই। এবার আমাদের ফিরে গিয়ে মানে আশাপূর্ণা দেবীর কাহিনী ধরে এই ধরনের যাদেরকে আমরা সচরাচর মানে সংস্কারী জীবনের মধ্যে বেঁচে থাকতে দেখি, তাদের জীবনগুলো একটু খুব ঘনিষ্ঠভাবে দেখার প্রয়োজন আছে, এটা বোঝার জন্য যে তারা তার মধ্যেই কত রকম, হয়তো সেটা এমনকি একটা রান্নার মধ্যে দিয়ে হতে পারতো, কোনো একটা গল্প করার মধ্যে দিয়ে। রাসসুন্দরী এইটা খুব ভালো করে জেনে যে পড়া শিখলে উনি বিধবা হবেন, এ তৎসত্ত্বেও শিখে উনিও যার ননদদের পড়ে শোনাচ্ছেন, তারাও জানে যে তারাও শুনলে বিধবা হতে পারে, কিন্তু তারা যেহেতু ঈশ্বরের নাম শুনছে, চৈতন্য ভগবত পড়ছে, তাদের মনে হচ্ছে তাদের দোষ হচ্ছে না, কিন্তু ব্যাপারটা লুকিয়ে ঘটছে। তো কি লুকিয়ে ঘটছে এটা যেন আমরা একটু খেয়াল করি আশাপূর্ণা দেবীর বিশেষত কাহিনীগুলি থেকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা এটাই শেষ প্রশ্ন নিচ্ছি না? উনি যে জায়গাটা বললেন যে আমাদের আগের প্রজন্ম যেভাবে বা অনেক পূর্বের বিষণ্ণ হতে, এখনকার প্রজন্ম নিশ্চয়ই সেভাবে বিষণ্ণ হবে না, ফলে সেই যে একটা পার্থক্যের জায়গা থাকছে, সেরকম আমরা যদি ভাবি যে আমার প্রজন্মের মধ্যে আমি যেভাবে ব্যক্তি, আমি যেভাবে বিষণ্ণ হব, আমার বন্ধু নিশ্চয়ই সেভাবে বিষণ্ণ হবে না। অর্থাৎ ব্যক্তিগত স্তরেও তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই অনুভবগুলো। এবারে আমরা যদি শুধু সেই একটা প্রজন্ম বা একটা সময়ে কোনো বিশেষ পাঠ্য প্রক্রিয়াকে তুলে ধরার চেষ্টা করি যে এই গঠন, এই তত্ত্বের ভিত্তিতে আমরা করবো, বা 2-3টে প্রক্রিয়াও আমি যদি ভাবি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি একাডেমিক পড়াশোনার আগে যখন এমনি সাহিত্য পড়তাম, বেশিরভাগ ক্ষেত্রে তো একাডেমিক পাঠকের থেকে সাধারণ পাঠকই বেশি যারা সাহিত্য পড়েন, এবং তারা নিশ্চয়ই পাঠক প্রক্রিয়া কোনো একটা সমালোচনা তত্ত্ব পড়ে তারপর সাহিত্য পড়তে আসেন না। ফলে আমরা যখন একটা একাডেমিক স্তরে এসে সাহিত্য পড়ছি, তখন আমাদের মাথায় যে একটা কাঠামো তৈরি হয়ে যাচ্ছে বারবার যে এই পাঠ্য প্রক্রিয়া ফলো করবো আমরা, তো সেখান থেকে বেরিয়ে কোথাও কোনো মুক্ত প্রক্রিয়ার কথা কি আমরা ভাবতে পারি না? প্রথমত আমি কথা ঘিরে সংক্ষেপে বলার জন্য এইটি আসলে প্রস্তাব করতে বলার চেষ্টা করেছি যে পদ্ধতি যা আছে স্বীকৃত, মান্য, তাবৎ চর্চিত, সেসব পদ্ধতি থাকুক, তাদের কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, আমরা জাতীয়, কিন্তু সেই পদ্ধতিগুলোর ক্ষেত্রে সাধারণভাবে এটা হয়, সব ক্ষেত্রে না হলে বহু ক্ষেত্রে হয়
যে একটা নির্ণয় কেন্দ্রিক সাহিত্য তত্ত্ব আমাদের থাকে, যে একটা অর্থ, একটা সম্ভাবনা, একটা মাত্রা নির্দিত এই বললাম এই পাওয়া যাবে। তো এই নির্ণয়বাদী কথাটা বানাচ্ছি, নির্ণয়বাদী বলে কোনো কথা নেই। তো এই নির্ণয়বাদী পাঠ্যপদ্ধতির পাশাপাশি আরেক ধরনের পাঠ্যপদ্ধতি আমাদের চর্চার মধ্যে থাকা দরকার। তার সবটা হয়তো আমরা একাডেমিক স্পিয়ারের মধ্যে মানে খুব একটা সুযোগ দিতে পারবো বা ম্যানেজ করতে পারবো তা নয়, তাহলে একটা অন্যরকম জটিলতা হতে পারে। কিন্তু ওইটাই আমি বলবার চেষ্টা করছিলাম যে বিভিন্ন মানবিক আবেগ, তার সম্পর্কে চিরাচরিত পাকাপোক্ত অতি নির্দিষ্ট স্থির স্থানু এক একটা কাঠামো ভেবে নেওয়া, এইটা সম্ভবত যথাযথ নয়। তার বাইরে স্থান এবং কাল অনুযায়ী, একই দেশের মধ্যে কাল অনুযায়ী আর ভিন্ন দেশের ক্ষেত্রে তো বটেই, সেখানকার সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী মানুষের অনুভব করবার ধরন। একটা এক্সাম্পল বলা হচ্ছে বিষণ্ণতা, প্রেম সম্পর্কেও তাই। আপনারা সহজেই বুঝতে পারা যাবে যে মধ্যযুগে প্রেম এই শব্দটি, ধরা যাক চৈতন্য চরিতামৃত যে প্রেম কথাটা উচ্চারণ করার সময় বা বৈষ্ণব বিভিন্ন কাব্য বা রচনায় প্রেম শব্দটি উচ্চারণ করার সময় যে বিশেষ ভাব ও সম্ভার আমাদের মাথার মধ্যে আসে, 2021, 25, 26 এই সময় দাঁড়িয়ে প্রেম এই শব্দটি উচ্চারণ করলে নিশ্চিতভাবেই তার থেকে খানিকটা পৃথক হয়ে যায়। এটা তো আর এক বক্তা একদিনে হয়েছে তা নয়। এটা দেখানো সম্ভব যে ধীরে ধীরে একটা শব্দই বিচিত্র ধরনের অনুভূতিকে জায়গা দেওয়ার চেষ্টা করতে করতে এগিয়েছে। সেইকে খানিকটা যদি খোলামুখ চেষ্টা করা হয়, তাহলেই ওই জায়গাতে গিয়ে পৌঁছতে হবে যে আসলে এটা একটা লিভড এক্সপিরিয়েন্স, সেইটাকে বুঝবার চেষ্টা করা আমাদের মূল কাজ। ওই থেকে আমার পূর্ব সংস্কার, পূর্ব জ্ঞান পাঠক যে তার সংস্কার এবং তার অভিজ্ঞতার ভাণ্ডার অনুযায়ী একটা রচনার উপরে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে যদি উল্টো দিক থেকে খানিকটা বিবেচনা করার চেষ্টা করা যায়, এবং এই অভিজ্ঞতা আমার হয়নি, এই হাম্বল স্বীকারোক্তি সমেত এই অভিজ্ঞতা আমার নেই, এইতে বুঝবার খানিকটা দরদি, এই শব্দটাই আমার মধ্যে বাংলায় ঠিক শব্দ হবে আপাতত, এক ধরনের দরদি প্রচেষ্টা যদি জারি রাখা যায়। ধরা যাক একটা মেটাফর, জীবনানন্দ ব্যবহার করছেন যে কোনো মেটাফর, 1, 2, 3, 4, 5 আপনারা ভাবতে পারেন। সেই মেটাফর ডিকোড করবার ক্ষেত্রে প্রথাগত পদ্ধতি হচ্ছে এই হচ্ছে মেটাফর, এই হচ্ছে ইমেজ, এর মানে হচ্ছে এইটে, এটার মধ্যে দিয়ে ইনি এইতে বলতে চেয়েছেন। তো সে একটা পদ্ধতি আছে, খুবই ভালো পদ্ধতি, পরীক্ষা লিখতে হয়, নম্বর পাওয়া যায় এবং সেটা করতেও থাকতে হবে, বলছি না সেটা কঠিন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এও খানি যদি অ্যালাউ করা হয় বা এনকারেজ করা হয় যে ওইখানে এটার মতো ওটা বা এটার মধ্যে দিয়ে এটা, এই নির্ণয়বাদী পাঠ্যপদ্ধতির পাশাপাশি যদি ওইখানে একটি অভিজ্ঞতা আছে, আসলে সেই অভিজ্ঞতাটির ভিতরে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করা, ওইটাই আসলে ওই টেক্সটটি আমাকে বলছে বা দিচ্ছে, সেটা মনে করা একটু খুব সুনির্দিষ্টভাবে এই যে পদ্ধতি এটা বলে দেওয়া যাচ্ছে তা নয়। কিন্তু আমি একটু খোলামুখ রাখবার কথা ভাবছিলাম, কারণ গত 25 বছর গোটা পৃথিবী এবং বাংলা আমাদেরকে নতুন নানা কিছু দিয়েছে যা আমাদের আগে ছিল। ধন্যবাদ। আমরা এই অধিবেশন শেষ করলাম, বাইরে চায়ের 10 মিনিট চা পানের বিরতি। সময় নেই বলে আমি আর এটা আপনারই এজেন্সি, আপনি কিছু বলছেন না? আধুনিক আজকে আমাদের থেকে যে ধরনের ইন্টারভেনশন হচ্ছে সেখানে দাঁড়িয়ে বোঝা পাওয়া গেল। আমার অবশ্যই বেনিয়ামিনের কথা মনে পড়ে গেল, যিনি বারে বারে বলেছেন যে আজকে যদি পাঠক হতে হবে এবং লেখক হতে হবে আধুনিক প্রযুক্তিকে দখলে রাখতে হবে, সেটা প্রচুর লোকের হাতে ছেড়ে দিতে হবে না। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন এই কাছে
নিয়ে যা সাহিত্য লেখা হয়েছিল সেগুলো কিছু হয়ে গেছে, এরপরে তারা সাহিত্য লেখা সম্ভবই হবে। তাই আরও সেভাবে কবি চান, তিনি বলতে চেয়েছেন যে একটা নতুন ভাষা চাই সাহিত্য। সেই নতুন ভাষা তিনি বলেছেন যে আমরা পেয়েছি পাউল সেলানের মতো লেখা। পাউল সেলান যেভাবে তার কবিতা তিনি অনুভবের জায়গা থেকে লিখেছেন, তার দিকটা নিজের মা বাবা এবং তার যে কবিতা পরিস্থিতি হয়েছে সেই অভিজ্ঞতার জায়গা দাঁড়িয়ে আমরা কীভাবে কাউন্সিলার বিরুদ্ধে আজকে এবার ইসরায়েল যা আনন্দ করছে সেখানে দাঁড়িয়ে কি আমাদের কাউন্সিলারকে বাধ্য করতে হবে আসলে কিন্তু আমাদের বিরুদ্ধে যোগ করতে পারবো না, বিশাল প্রশ্ন। আমরা উত্তরের অপেক্ষায় আছি। পরিষ্কার যে হতে পারে এই থেকে আমরা একটা পথ যেতে পারবো এই ধরনের প্রশ্নের মিনিংফুল। আমার এইগুলো বক্তব্য। সবাইকে ধন্যবাদ, সবাই যে মনোযোগ দিয়ে শুনেছেন, প্রশ্ন করেছেন, এই বলে